বাংলাদেশ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মোটা দাগে কিন্তু স্থিতিশীল আছে। ফ্যাসিজমের একটা খুব পিক টাইম, প্রচুর অন্যায় হচ্ছে আর কি দেশে। আমার সংগঠন এই আন্দোলনের সাথে আছে, আমি এই পরিচয় শহীদ হব। পুলিশের কাছে একটা মেসেজ যায় যে এটা একটা অস্থায়ী সরকার। সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে। তো হলগুলোতে কিন্তু এক ধরনের ছদ্ম দখল এখনো আছে। সব মামলা কিন্তু আমাদের দৃষ্টিতে আসে না। তথ্য পাই, এগুলো তো পত্রিকায় ওইভাবে আসে না। যখন পত্রিকায় আসে না তখন আমরা এটাকে ধরে কথা বলতে পারি। প্রত্যেকটা সংগ্রাম একটা প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে হয় এবং তার একটা কমিটমেন্ট থাকে। অনেক ভালো ভালো কথা, এগুলো একটাও বাস্তবায়ন হয় না। আমি কিন্তু কোনো অপরাধকে ওন করছি না। অনেকে পলাতক, অনেকে আসতে সাহস পাচ্ছে না, তারা যেন চিকিৎসার অভাবে না থাকে। আমি ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করতে পারবো। মাইকটা ছিনিয়ে নিয়ে সার্জিস ঘোষণা করলো যে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য বাংলাদেশ ডায়ালগের ফার্স্ট এভার পডকাস্ট সিরিজ কাউন্টার ন্যারেটিভে। আমাদের আজকের পর্বে অতিথি হিসেবে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন শাহরিয়ার হক মজুমদার শিমুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এই আপনাদের খুব বিজি শিডিউলের মধ্যে সময় বের করেছেন। দ্য বাংলাদেশ ডায়ালগ এবং কাউন্টার ন্যারেটিভ টিমের পক্ষ থেকে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সরওয়ার তুষার ভাইকে দিয়ে শুরু করব। শিমুল ভাই শুরু করছি। ভাইয়া, আপনি আপনার রাজনৈতিক পরিক্রমাটাকে যদি আমাদেরকে একটু বলেন, যে আপনি আসলে রাজনীতিতে ইন্টারেস্টেড কখন থেকে হয়েছেন, সক্রিয় রাজনীতিতে কখন বা কীভাবে আসার চিন্তা করেছেন? ওকে, থ্যাংক ইউ আপনাকে এবং শিমুল ভাইকেও আমি শুভেচ্ছা জানাই। মানে প্রথম উত্তরটা যেখান থেকে শুরু করবে এটা একটু ক্লিশে লাগতে পারে, কারণ হচ্ছে যে সবাই এইভাবেই বলে, কিন্তু আমার স্টোরিটা অ্যাকচুয়ালি এরকম যে আমার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় আমার বাবার মাধ্যমে। এবং সেটা হচ্ছে আমি খুব ছোট তখন আমাকে পত্রিকা পড়তে শেখায় আর কি আমার বাবা। এবং সেখান থেকে আমার একটা রাজনীতি সম্পর্কে মানে আগ্রহ এবং দেশের কি হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, ওই পিরিয়ডটা আর কি। তখন আমি খুবই ছোট, মানে কত ক্লাস 3 বা 4 পড়ি। বুঝে না বুঝে আমি রাজনীতির নিউজগুলো পড়তাম, দেখতাম। ওখান থেকে শুরু মানে রাজনীতির ব্যাপারে আগ্রহ। এরপর এই পর্বের মানে বড় হওয়ার পরে যে রাজনীতির প্রতি আগ্রহ, এটা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে। আমি সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন না, রাজনীতি বলতে ধরেন কোনো পার্টি করি নাই আমি কখনো, কিন্তু ওখানে অনেকগুলো আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম এবং নেতৃস্থানীয় পর্যায়েই ছিলাম, মানে বেশ কয়েকটা আন্দোলনে, যেগুলো ইউনিভার্সিটি ইস্যুতে। এর মধ্যে একটা খুব বড় আন্দোলন ছিল যে ভাইস চ্যান্সেলরকে 27 ঘন্টা অবরুদ্ধ করে রাখা। তো এগুলো করে না আমাদের মধ্যে একটা ধরেন দেশ সমাজ ন্যায় অন্যায়ের বোধ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এগুলোর একটা মানে ওখান থেকে একটা বোধ তৈরি হয়েছিল। এবং এরপরে আমরা কিছু মানে আন্দোলনটা যখন শেষ হয়েছে, এখন আন্দোলন তো আপনাকে একটা ট্রেনিং দেয়, মানে একটা এখন আন্দোলন হচ্ছে যে আপনি এখন আর আন্দোলন নাই, কিন্তু আপনার ওই ইয়েটা আছে। হ্যাঁ, তো আমরা তখন বিভিন্ন ধরনের পাঠচক্র এইসব করতে থাকলাম, বাংলাদেশ ইতিহাস পড়তে শুরু করলাম, কালচার পড়তে শুরু করলাম, যে এই বাংলাদেশের ক্রাইসিসগুলো কী, কেন, এইসব পড়তে শুরু করলাম। নিজেদের মধ্যে অনেক আলোচনা করতাম। তো তারপর ইউনিভার্সিটি থেকে যখন আমি ঢাকায় আসি, বাইরে আমি নিজে তো ঢাকায় আমার কলেজ লাইফটা ঢাকায় কেটেছে। তারপর আমি ওখানে, ফলে আমি ঢাকার ছেলে আর কি। পরে আবার মাঝখানে 4-5 বছর ইউনিভার্সিটি ছিলাম। পরে যখন ইউনিভার্সিটি শেষ করে এখানে আসলাম, তখন আওয়ামী লীগের একেবারে ফ্যাসিজমের একটা খুব পিক টাইম আর কি। ডিএসের মতো মামলায় অসংখ্য মানুষকে গ্রেফতার করা হচ্ছে, প্রচুর অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করা হচ্ছে, প্রচুর অন্যায় হচ্ছে আর কি দেশে। এগুলো নিয়ে ঢাকায় অনেক ধরনের আয়োজন হতো, অনেক ধরনের অ্যাক্টিভিজম হতো আর কি। আমি এগুলোতে মানে প্রায় প্রত্যেকটাতে সবসময় অংশগ্রহণ করেছি, কোনো দলের ব্যানারে না, মানে ইন্ডিভিজুয়াল হিসেবে। আর ঢাকায় এসে আমি একটা ইন্টেলেকচুয়াল সংগঠনের সাথে জড়িয়ে পড়ি, সেটা নাম হচ্ছে রাষ্ট্রচিন্তা। মূলত 72 সংবিধান নিয়ে খুবই ক্রিটিক্যাল ছিল। তো আমরা এটা নিয়ে বিভিন্ন সভা, সেমিনার এগুলো আয়োজন করেছি, এবং তার মধ্য দিয়ে আমার একটা পলিটিক্যাল মানে আওয়ামী লীগ সম্পর্কে আরও একটা ধারণাটা আরেকটা পর্যায়ে যায় আর কি। তো এইগুলোই করেছি মোটামুটি। একটা নন পার্টিজান পলিটিক্যাল ওরিয়েন্টেশন আমার সবসময় ছিল। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা খুব মানে আমাদের আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে আওয়ামী লীগ যেগুলো করতো, গুম খুন, ক্রসফায়ার, নিবর্তনমূলক আইন, এগুলোর বিরুদ্ধে আমাদের খুবই শক্ত অবস্থান ছিল থ্রু আউট আওয়ামী লীগের পিরিয়ডে। আবিষ্যত নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এইসবগুলোতে আমরা কিন্তু আমি যদিও ছাত্র ছিলাম না তখন, কিন্তু অংশগ্রহণ করেছি এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি করেছি এগুলোর ব্যাপারে। তো সেখান থেকে আমাদের একটা পজিশন ছিল ফ্যাসিজম এগুলো নিয়ে, থিওরিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং এবং মাঠের এক ধরনের, এই দুটোর কম্বিনেশন করে আমাকে আগাতে হয়েছে আর কি। তো
তো আসলে বলা যায় যে আপনি পত্রিকার মাধ্যমে প্রথমে পরিচিত হয়ে পরবর্তীতে আসলে বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র জীবনে এসে এর একটা মিশেল ঘটে আজকে হচ্ছে সক্রিয় রাজনীতিতে। একদম, এটা আমার প্রথম, সেই অর্থে বলতে গেলে রাজনৈতিক দল করা বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে আমার প্রথম প্ল্যাটফর্ম। জি, ধন্যবাদ তুষার ভাই। একই প্রশ্ন শিমুল ভাইয়ের কাছে, রাজনীতি শুরু কোথা থেকে? আমি ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমারও আসলে আমি একেবারেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের একটা পরিবার থেকে উঠে এসেছি। আমার দাদা রাজনীতি করতেন। আমার বাবা হচ্ছে বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলেন গত সময়ে। আমার বড় ভাইও রাজনীতির সাথে যুক্ত। তো এ ধরনের একটা রাজনৈতিক পরিবারে থাকলে যেটা হয় যে সবসময় একটা রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে ওঠা। এটা ছাড়াও আমি নিজের মধ্যেও আসলে সবসময়ই রাজনীতির প্রতি একটা আলাদা তাড়না, রাজনীতি করার একটা প্রবণতা আমি সবসময় টের পেতাম। ছোটবেলার কথা বলতে পারি, সারোয়ার ভাই, তুষার ভাই যেটা বললেন যে পত্রিকা পড়ার বিষয়টা, আমি ছোটবেলায় হচ্ছে পত্রিকার মানে একেবারে ক্ষুদ্র অংশগুলো পড়ার চেষ্টা করতাম আর কি। মানে পুরো পত্রিকা পড়া এটা ছিল আমার কাছে এক ধরনের নেশার মতো। আমি হচ্ছে রাজক কলেজে পড়াশোনা করেছি। তারপরে যখন ইউনিভার্সিটিতে আসি, তখন হচ্ছে আমাদের শুরুটা আমার ছিল জুবায়ের হত্যাকাণ্ড বিরোধী আন্দোলন। জুবায়ের ছাত্রলীগের হাতে মারা গেছিলেন, ছাত্রলীগেরই একজন নেতা। এটার বিরুদ্ধে ছাত্রলীগের বাইরে আর সকল রাজনৈতিক সংগঠন, যত ধরনের ওখানে সংগঠন আছে, সবগুলো একত্রিত হয়ে এক ধরনের আন্দোলন গড়ে তুলেছিল। এবং এটার সর্বশেষ পরিণতি হিসেবে শরীফ এনামুল কবির, তখনকার ভিসি, উনি পদত্যাগ করতে হয়েছিল। তো আমি হচ্ছে ওই আন্দোলনের একদম যারা পরিচিত মুখ ছিল, সামনের কাতারে ছিল, আমি সম্ভবত তাদের একজন ছিলাম আর কি। এভাবে হচ্ছে ভার্সিটির বিভিন্ন ধরনের বিষয়গুলোতে আমি সবসময় যে বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের সাথে যুক্ত, এই বিষয়গুলোর আমি সাথে থাকার চেষ্টা করেছি। ফার্স্ট ইয়ারে সিআর ছিলাম, রাজু কলেজে প্রিফেক্ট ছিলাম। তো সব কিছু মিলায়ে একটা রাজনৈতিক প্রবণতা সবার আমার মধ্যে ছিল। এবং যেটা হয়েছে, ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমার ছাত্রদলের সাথে এক ধরনের যোগাযোগ ছিল। এবং এই বিষয়টা যখন কিছুটা প্রকাশ্যে আসছে, এক পর্যায়ে হচ্ছে আমি ছোট করে বলি আর কি, তখন ছাত্রলীগ যেটা করতো যে হঠাৎ করে একদিন রাতে গিয়ে রুমে লাঠি সোটা নিয়ে যেত, রড টড নিয়ে যেত, মেরে হলে হলে আমি মৌলানা ভাসানী হলে হচ্ছে 346 নম্বর রুমে থাকতাম। তো বৃহস্পতিবারে আমি রাতের বাসে 8টার সময় চলে আসতাম, রবিবারে সকালবেলার বাসে আবার যেতাম। আমি বৃহস্পতিবার 8টার বাসে চলে আসছি, 9টার দিকে আমাকে মোটামুটি রড টড লাঠি টাঠি নিয়ে আমার রুমে খুঁজতে গেছে, আমাকে পায়নি। তা আমার বেড টেড নিয়ে হচ্ছে হলের ছাদ থেকে ফেলে দিছে। তো এটা হচ্ছে আমি হলে থাকার সুযোগ পেয়েছিলাম হচ্ছে ফার্স্ট ইয়ারের পরে 3 দিন। এরপরে আমি আর কখনোই হলে থাকতে পারিনি। ধীরে ধীরে ভার্সিটির সীমানাটা আমার জন্য ক্লোজ হতে হতে একসময় ক্লাস পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। তো আমি ফার্স্ট ইয়ারের রেজাল্টে প্রথম সারিতে ছিলাম, কিন্তু পরবর্তীতে এই ধারাবাহিকতাটা আমি আর ধরে রাখতে পারিনি। কারণ হচ্ছে ক্যাম্পাসে যাওয়াটা একসময় মানে মেইন গেটে গিয়ে আমি 5 মিনিট দাঁড়াবো, এই পরিস্থিতি আসলে ছিল না। এবং ক্যাম্পাসের আশপাশে থাকতে হয়েছে, না হয় ঢাকা থেকে, কিন্তু ক্যাম্পাসে আসলে যাওয়ার একসময় আর একেবারেই বন্ধ হয়ে গেছে। তো এইভাবেই আসলে ছাত্রদলের সাথেও এইভাবেই যাত্রাটা শুরু। তারপরেও আমার ভাগ্য ভালো, আমি এই কারণে বলবো যে আমার সমসাময়িক যারা ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিটা করেছে, শারীরিক নিপীড়নের শিকার হয়নি এমন ব্যক্তি মনে হয় শুধুমাত্র আমি। এছাড়া আর প্রত্যেকেই কিন্তু মানে স্বাভাবিকভাবে আসে আমরা যেটা বলি যে মার খাওয়া, প্রত্যেকেই কিন্তু মার খেয়েছে। সেই দিক থেকে আমি বরং সৌভাগ্যবান বলতে পারি আর কি। অনেক ধন্যবাদ শিমুল ভাই। তো আজকে আসলে আমরা একটা খুবই ভিন্ন বাংলাদেশে আছি। হয়তো বা 6-7-8 মাস আগে আমরা এটা কখনোই চিন্তা করতে পারতাম না। এখন আসলে যে অবস্থায় আছি আমরা, অন্তত কথা বলার সুযোগ আছে। আজকে আমরা একটা ভিন্ন মতধারার দুজনের সঙ্গে একসাথে বসে কথা বলতে পারছি। হ্যাঁ, অনেকে বলবে আগে হয়তো কথা বলা যেত, টিভি টক শো সবাই করেছে, কিন্তু আমরা জানি টিভি টক শোর পরে গেটের সামনে হয়তো বা নিরাপত্তা বাহিনীর লোকজন দাঁড়িয়ে থাকতো। তো সেই পার্সপেক্টিভ থেকেই আসলে আলাপগুলো তুলতে চাই। আমরা একটি অন্তর্বর্তীকালীন মুহূর্তে আছি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, ক্ষমতায় আছে, এক্সেন্সে বলা চলে, যদিও এটাকে আসলে ক্ষমতা বলা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। অন্তর্বর্তীকালীন সরকার কি ঠিকমতো কাজ করতে পারছে না, এ নিয়ে অনেক ডিবেট আছে রাজনৈতিক মহলে, নাগরিক মহলে বিশেষ করে। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন আছে। জানমালের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার একটা বিষয় আছে। দ্রব্যমূল্য কিছুটা স্বাভাবিক অবস্থায় আছে, অর্থনীতি কিছু এখনও পুরো স্বাভাবিক অবস্থায় নেই, অর্থনীতি স্বাভাবিকতার থেকে অনেক বেশি দূরে আছে। তো আসলে সমস্যাগুলো কোথায় হচ্ছে বলে মনে করেন?
তুষার ভাই, আমি সমস্যা থেকেই শুরু করলাম, কারণ সমস্যাটা অ্যাড্রেস করতে হবে। না, অ্যাবসলিউটলি সমস্যাগুলো আসলে মানে অনেক জটিল। একটা জিনিস হচ্ছে কি যে আমাদের এখানে একটা গণঅভ্যুত্থান ঘটেছে, যেটা হচ্ছে, এবং গণঅভ্যুত্থানের পরে যে ধরনের সরকার হয় সাধারণত, যদি আমরা গণঅভ্যুত্থানের রোডম্যাপটা ফলো করি, এটাকে পুরোপুরি ওই ধরনের সরকার বলা যাবে না। মানে গণঅভ্যুত্থানের পরে আপনি ইভেন সিরিয়াতে দেখবেন যে তারা একটা সরকার এসেছে, তারা নিজেদেরকে একটা ঘোষণাপত্র দিয়ে সংবিধান স্থগিত করে দিয়ে তারা বলছে যে আমরা একটা সংবিধান বানাবো এবং আমরা এই সময় পর্যন্ত ক্ষমতায় থাকবো, 3 থেকে 4 বছর এরকম তারা বলছে, এবং আমরা দেশটাকে এইভাবে সংস্কার করব। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে রোডম্যাপ সর্বত্র। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে পাওয়ারের তো একটা মানে পুরনো পাওয়ারের একটা শক্তি আছে এবং তারা যে কোনো মূল্যে ওটা টিকিয়ে রাখতে চায়। এবং এই পুরনো পাওয়ারটা কিন্তু শুধু আওয়ামী লীগ না, এরা অন্য নানাভাবে আছে, আমলাতন্ত্রে আছে, সিভিল সোসাইটির মধ্যে আছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আছে, ব্যবসায়ী অর্থনৈতিক যে পরিসরটা সেখানে আছে। তো এদের একটা স্বার্থ আছে, শ্রেণী স্বার্থ, এরা যে কোনো মূল্যে এটাকে ধরে রাখতে চায়। ফলে গণঅভ্যুত্থানটা তারা আটকাতে পারে নাই, কিন্তু এখন গণঅভ্যুত্থানের পরে যে রিয়েল চেঞ্জ যেটা, এটাকে তারা যে কোনো মূল্যে আটকাতে চায় এবং একটা উপরি কিছু সংস্কার তুষার ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো এই জায়গাতে, যে আমি আপনার কথার সাথে কমপ্লিটলি একমত এখন পর্যন্ত যা বলেছেন সংস্কারের ব্যাপারে বা কেন সিচুয়েশনটা আছে। বিশেষ অর্থনীতি নিয়ে সংস্কারের কথা বলতে চান, অর্থনীতি সংস্কার তো অনেক সময় লাগবে। আর কালকেও একটা নির্বাচন হলে, নতুন সরকার ক্ষমতায় আসলে যত বড় ম্যান্ডেট নিয়ে আসুক না কেন, অনেক সময় লাগবে, আমরা সকলেই বুঝি। রাতারাতি অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করা সম্ভব না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কি 7-8 মাসে কোনো কন্ট্রোল আনা সম্ভব ছিল না? ছিল, কিন্তু সেটা করা যায় না। আমি ওইটারই ব্যাকগ্রাউন্ডটা বলার চেষ্টা করছিলাম যে এটার একটা কারণ হচ্ছে পুলিশ একটা ইস্যু। পুলিশের ইস্যুর মধ্যে আবার অনেকগুলো ব্যাপার আছে। একটা হলো পুলিশের মোরাল নিয়ে যে কথা হয়, যে পুলিশের আসলে মোরালটা ভেঙে গেছে বা পিপলকে ফেস করার তার সেই হিম্মতটা নাই, এটা একটা ইস্যু। কিন্তু এটা একমাত্র ইস্যু না। আরেকটা ইস্যু হচ্ছে যে পুলিশ আসলে, যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারকে আসলে বিভিন্ন রাজনৈতিক দল মিলে এবং সিভিল সোসাইটি মিলে এটাকে একটা নির্বাচন আয়োজনের একটা সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বানাতে চায়। তো যখনই আপনি তত্ত্বাবধায়ক সরকার বানাতে চান, যে মানে আপনি যখন বলতে চান যে আপনার কাজ হচ্ছে শুধু ইলেকশন আয়োজন করা, তখন পুলিশের কাছে একটা মেসেজ যায় যে এটা একটা অস্থায়ী সরকার। সুতরাং আমি এটার জন্য সেই অর্থে, মানে ধরুন আওয়ামী লীগের জন্য পুলিশ যেভাবে পার্টিজান হয়ে কাজ করে, অন্য কোনো রাজনৈতিক দল আসলে যেভাবে কাজ করে, এখানে সেটা করে না, কারণ সে ভাবে যে পরের সরকারে সেটা কীভাবে নেবে না নেবে। এই কারণে পুলিশ অনেক ক্ষেত্রে ইচ্ছা সত্ত্বেও, ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও সে কাজ করে না বা করছে না। অনেক জায়গায় আমাদের কাছে তথ্য আছে, আমরা ছাড়া তথ্য পাই, এগুলো তো পত্রিকা ওইভাবে আসে না। যখন পত্রিকায় আসে না, তখন আমরা এটাকে ধরে কথা বলতে পারি না। আমার কাছে ধরেন তথ্য আসে বিভিন্ন জায়গা থেকে, যে ধরুন এক জায়গায় কাউকে ধরতে যাবে, তাকে আগেই পুলিশ জানিয়ে দিচ্ছে, জানিয়ে তারপর ওখানে যাচ্ছে। এই পুলিশ কিন্তু ওই ক্যারেক্টারের মধ্যেই আছে। এই অনেকগুলো কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা। আবার কোথাও আমি বলবো যে পুরোটাকে আমি মানে, আবার একটা হলো যে গণঅভ্যুত্থানের পরে যে একটা ন্যাচারাল অ্যানার্কি থাকে, এটাও একটা কারণ। আবার অনেক জায়গায় ঘটানো হচ্ছে, এই সবগুলো মিলেই কিন্তু এই পরিস্থিতি, মানে একদিকে ঘটানো হচ্ছে যেন দেখানো যায় যে পরিস্থিতি খুব খারাপ, আরেকদিকে হচ্ছে এই সরকারের আসলে হোল্ড নাই, যেটা হলো বাস্তব পরিস্থিতি, পুলিশের উপর, আমলাতন্ত্রের উপর, রাষ্ট্র ব্যবস্থার উপর, কারণ রাষ্ট্রটা তো আগের রাষ্ট্র। তারপর হচ্ছে পুলিশের মোরাল ক্রাইসিস, পুলিশের নিজের নিষ্ক্রিয়তা, যে আচ্ছা দেখি এই সরকার কতদিন থাকে, নতুন সরকার আসুক, এই সব মিলে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস আছে যে পুলিশ, আপনি দেখবেন যে শ্রীলঙ্কায় একটা ঘটনা ঘটেছে, পুলিশ যে এইভাবে আমরা রিস্টোর করতে পারছি না, এটার একটা কারণ হলো যে শ্রীলঙ্কায় আপনি দেখবেন গণ অভ্যুত্থান ঘটলো, এত আমাদের মতো ওরাও প্রেসিডেন্ট প্যালেসে গেল, এবং আমাদেরটা আমি মনে করি যে আরও বেশি তীব্র গণ অভ্যুত্থান হয়েছে, কারণ এত ম্যাসাকার ঘটে নাই। কিন্তু দেখেন পুলিশ কিন্তু ওখানে আমাদের দেশে পুলিশের মতো ভূমিকা নেয় নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ওখানে পুলিশ একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের আন্ডারে মানে থাকে, সরকারের একটা সিভিলিটিরও বিষয় থাকে। আমার মনে হয় শ্রীলঙ্কার সরকারটা এত বেশি আনসিভিলাইজড ছিল না, মানে এরকম ফ্যাসিস্ট না। এবং আরেকটা জিনিস হচ্ছে পুলিশ বাহিনীর কথা যদি আমি আলাদা করে বলি, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডির আন্ডারে ছিল, যে কারণে তারা এইভাবে ব্রুটালি কিন্তু গুলি করেনি, এবং না করার কারণে গণঅভ্যুত্থান ঘটেছে, শেষ হয়ে গেছে। গণঅভ্যুত্থানের পরে তারা আবার খুব দ্রুত আগের অবস্থায়, মানে তাদের ওই হোল্ডটা তারা ধরে রাখতে পেরেছে। বাংলাদেশের পরিস্থিতিটা কমপ্লিটলি আলাদা, যেহেতু এত ভয়ঙ্করভাবে পার্টিজান হয়ে গেছিলো পুলিশ, এবং প্রায় একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে একটা দলের। এই কারণে পুলিশ হচ্ছে নতুন করে অনেকে পলাতক, অনেকে আসতে সাহস পাচ্ছে না। আবার অনেক জায়গায় মানুষের এত বেশি ক্ষোভ পুলিশের উপর যে আপনি যৌক্তিক কারণে কোথাও হানা দিতে গেলে মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাচ্ছে এবং পুলিশ ওটা ফেস করতে পারছে না। পুলিশ ইভেন এখন যে কোনো মানুষ ধমক দিলেও কোনো ক্ষেত্রে হজম করতে হচ্ছে। এই সব পরিস্থিতি মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, এবং এটা খুব অ্যালার্মিং। মানে ধরেন আমরা অনেক পরিবর্তনের কথা বলছি,
কিন্তু ডে টু ডে লাইফের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা যদি ঠিক না করা যায় তাহলে আসলে কোনো পরিবর্তন আমরা ধরে রাখতে পারবো না। মানুষের আসলে বিশ্বাস বা আস্থা উঠে যাবে। আমি দেখতে পাই যে প্রচুর ভয় আছে মানুষ। এটা এটা খুব ক্ষতিকর। এখন এটা সরকার, আমি জানি না যে এটা কীভাবে করবে। আমি একটা কথা বলেছিলাম যে আপনি যত সংস্কার করতেছেন তার মধ্যে প্রধান এবং 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত পুলিশকে সংস্কার করা। মানে এই মুহূর্তে আগামী 1 মাসের মধ্যে যদি সরকার একটা সংস্কার করে তাহলে সেটা পুলিশকে সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নিউ মোরাল দিয়ে পুলিশকে হাজির করা দরকার। এবার শুধু ওই যে ওরকম পোশাক পরিবর্তনের যে ব্যাপার না, মানে আইনগুলো পরিবর্তন করা, পুলিশের কোড অফ কন্ডাক্ট পরিবর্তন করা, এগুলো করে যদি পুলিশকে আপনি এবং নতুন নিয়োগ, অনেক নতুন নিয়োগ দিতে হবে। মানে পুরনো যারা আছে এরা আসলে তারা জনগণকে ফেস করার মতো অবস্থা নেই। এই জিনিসগুলো না করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সহসা ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ শফি। সেম জিনিস শিমুল ভাইকেও প্রশ্ন করব। অন্তর্বর্তীকালীন সরকার কেন মনে হচ্ছে, আমরা সবার কাছ থেকে শুনে থাকি এটা আমাদের সরকার, এবং অবশ্যই এটা আমাদের সরকারটা গণঅভ্যুত্থান পরবর্তী সকল মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাহলে সকল পক্ষের সাপোর্ট থাকার কথাই ডিপ স্টেটের বাইরে, যেটা সারার ভাই বলছিলেন, ডিপ স্টেটের বাইরে বাকি সকল পক্ষের, ভিজিবল সকল পক্ষের এই সরকারের পিছনে আছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? আমি প্রথমে হচ্ছে সারোয়ার তুষার ভাই সিরিয়ার যে প্রসঙ্গটা বললেন, আমি এখানে একটু দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে যে সিরিয়া আর বাংলাদেশের প্রেক্ষিতটা, মানে একদম মাঠের প্রেক্ষিতটা কিছুটা ভিন্ন ছিল। এটা হচ্ছে আপনার সিরিয়ানরা কিন্তু ওখানে 13 বছর ধরে ওখানে গৃহযুদ্ধ চলছে, এবং এখানে হচ্ছে আপনি এই সর্বশেষ যে অবস্থাটা আমরা সিরিয়াতে দেখলাম, এর আগেও কিন্তু অবস্থাটা এমন ছিল যে দেশের একটা অংশ বিদ্রোহী অংশ নিয়ন্ত্রণ করছে, আরেকটা অংশ সরকার পক্ষ নিয়ন্ত্রণ করছে, এবং এখানে নানান আন্তর্জাতিক প্লেয়ার ছিল। কারো উপরে আমেরিকান আশীর্বাদ ছিল, কারো উপরে রাশিয়ান ইরানের আশীর্বাদ ছিল, অস্ত্র আসছিল। তো এখানে কিন্তু এই 13 বছরের যুদ্ধে এখানে আসাদ কিন্তু ওখানে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে, এবং আপনার হচ্ছে 5 লক্ষ মানুষ হচ্ছে ওখানে বাস্তুচ্যুত হয়েছে। আপনার প্রায় 50 লক্ষ মানুষ হচ্ছে আপনার শরণার্থী ছিল। তো বাংলাদেশে কিন্তু পরিস্থিতিটা আপনি ঠিক ওইটার সাথে মিলাইতে পারবেন না, কারণ ওখানে 13 বছর ধরে গৃহযুদ্ধ চলছিল। এখন আপনি সর্বশেষ একটা বিষয় যদি দেখেন যে আপনার দ্য ইকোনমিস্ট পত্রিকা গত বছরের যে সেরা দেশগুলোর যে র্যাঙ্কিং করেছে, এখানে কিন্তু বাংলাদেশ ছিল 1 নম্বরে, সিরিয়া ছিল 2 নম্বরে। এখন সিরিয়া এত ত্যাগ সত্ত্বেও সিরিয়া কেন 2 নম্বরে ছিল? কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সিরিয়াতে যে ধরনের স্থিতিশীলতা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু আসেনি। ওদের যে একটা কারাগার আছে সেদনায়া, খুবই কুখ্যাত কারাগার, এখানে কোনো যারা জেলবন্দি ছিলেন তাদের কারো ক্ষেত্রে দেখা গেছে যে আসাদের বাবার যে 2000 সালে পতন হয়েছে সেটা কিন্তু তারা জানে না। তারা মনে করছে যে এখনো আসাদের বাবার পিতার শাসন চলছে, আসাদের পিতা শাসন চলছে। এখন আপনার এই ধরনের একটা পরিস্থিতিতে এখন এই যে সেদনায়া কারাগারের যে একজন তত্ত্বাবধায়ক, তাকে অ্যারেস্ট করতে যাওয়ার পরে ওখানে এখনকার যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন নিরাপত্তারক্ষী, তাদের অনেকেই কিন্তু নিহত হয়েছে পাল্টা হামলায়। বাংলাদেশ সিরিয়ার থেকে দ্য ইকোনমিস্ট পত্রিকার যে বিষয়টা, এটা হচ্ছে যে বাংলাদেশ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মোটা দাগে কিন্তু স্থিতিশীল আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক সমস্যা আছে, নানান বিষয় আছে, কিন্তু মোটা দাগে কিন্তু বাংলাদেশ স্থিতিশীল আছে। সিরিয়াতে কিন্তু সেই স্থিতিশীলতা আসা নাই। সেই কারণেই ইকোনমিস্ট পত্রিকার রিপোর্টে বাংলাদেশ 1, সিরিয়া 2। এখন আপনার আমি মোদ্দা কথা যেটা বলতে চাই, যে বাংলাদেশ আর সিরিয়ার পরিস্থিতি কিন্তু পুরোপুরি মেলানো যাবে না। এখন বিষয় হচ্ছে যে এই সরকার আমাদের সবার সরকার। আমরা কিন্তু প্রথম থেকে বলছি, এখনও বলছি, আমরা বারবারই বলছি যে আমরা এই সরকারের সমালোচনা করব এই কারণে যে আমরা এই সরকারকে রাইট ট্র্যাকে রাখতে চাই। এই কারণে এখন আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারের নানান বিষয় নিয়ে বলছি, আইন শৃঙ্খলা নিয়ে বলছি, দ্রব্যমূল্য নিয়ে বলছি, নানান বিষয়, কিন্তু আমরা কিন্তু সরকারটাকে ওন করি। এখন আপনার এখানে সারোয়ার তুষার ভাই যেটা বলছেন, আমি এই ব্যাপারে একমত যে এখানকার পুলিশের আসলে গত 16 বছরে আমরা পুলিশের যে অবস্থাটা এখানে দেখেছি, একদম টপ টু বটম আপনার হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের সাথে পুলিশ হচ্ছে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গিয়েছিল, যে কারণে আওয়ামী লীগের পতনের পর এই পুরো সিস্টেমটা হচ্ছে ওদের ভেঙে গেছে। তাদের এই মানে রাষ্ট্রের এটা তো একটা গুরুত্বপূর্ণ অর্গান। তো আসলে পুলিশের যে কাজ, এটা কিন্তু আপনি সেনাবাহিনীকে দিয়ে করতে পারবেন না, এবং সেনাবাহিনীকে
সবাইকে দিয়ে দীর্ঘমেয়াদে করালে কিন্তু আরও বিপজ্জনক বিষয় আসে আছে। এখন আমরা চাই না যে এই বিষয়, আমরা চাই যে পুলিশের দ্রুত সংস্কার সম্পন্ন করা হোক। আমরা একটা পুলিশ বাহিনী দেখতে চাই যে, আমি যদি একটু ডিপলি বলতে চাই যে রাষ্ট্র চালানোর জন্য কিন্তু ওই যে ডাক্তার জাহিদ ভাইয়ের একটা বক্তব্য আমি কয়েকদিন আগে শুনছিলাম যে উনি বলছিলেন যে রাষ্ট্র চালানে কিন্তু হেডম লাগে। এখন আপনি যদি এই বিষয়টা নাগরিকদের দেখাতে না পারেন, আমি কিন্তু নাগরিকদের ওই ফ্যাসিবাদী আমলের মতো বলছি না, কিন্তু আপনি নাগরিকেরা রাষ্ট্রের আইন মান্য করবে, আপনার শৃঙ্খলার সাথে সব কিছু চলবে, এই বিষয়টা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এখন এখানে একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বারবারই যেটা বলার চেষ্টা করছি যে প্রশাসনে কিন্তু এখনো ফ্যাসিবাদী ভূত রয়ে গেছে। এখন আমি একটা অভিযোগ করব, সেটা হচ্ছে যে আপনার এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, তাদের তত্ত্বাবধানে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে ছাত্র প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। তাদের ব্যাপারে একটা গুরুতর অভিযোগ আছে, সেটা হচ্ছে যে তারা নানাভাবে হচ্ছে প্রশাসনে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে যারা পরিচিত, তাদের সাথে এক ধরনের সখ্যতা রাখে। এখানে আমি যেহেতু জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি, আমি বিষয়টা সরাসরি বলি আর কি, যে এখানে অবস্থাটা কোনো কোনো ক্ষেত্রে এমন যে বিএনপির লোকজনকে ঠেকানোর জন্য প্রয়োজনে আওয়ামী লীগের লোকজনকে পদোন্নতি দেওয়া হচ্ছে, ভালো জায়গায় রাখা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে এটা নিয়ে অনেক দিন ধরে অচল অবস্থা চলেছে স্বাস্থ্যের ডিজি নিয়ে, তো নানান বিষয় আসে আছে। তো আওয়ামী লীগের এই প্রশাসনের ভূতগুলোকে যদি আপনি না সরাতে পারেন, তারা কিন্তু আপনাকে কাজ করতে দিবে না। এবং এখানে কিন্তু এখনও ফ্যাসিবাদের ফিরে আসার একটা ঝুঁকি কিন্তু অবশ্যই আছে। এখন এই ধরনের প্রশাসনে এই লোকগুলোকে রেখে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আমরা বারবারই বলছি, তাগিদ দিচ্ছি যে আপনি প্রশাসনিক সংস্কার করেন এবং ফ্যাসিবাদের বিপক্ষে যারা কাজ করেছে, অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিল, তাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে এই বিষয়টা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। না কিন্তু এই যে ফ্যাসিবাদ ফিরে আসার যে ঝুঁকি, এটা কোনোভাবে শেষ হয়ে যায়নি, এটা কিন্তু ঝুঁকিটা রয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ শিমুল ভাই। একটু রাজনৈতিক বিষয় যেহেতু তুললেন, আপনার রাজনৈতিক পরিচয়টা আপনি নিজেও আগেও আমরা কথা বলেছি এই সংক্রান্ত। এই বিষয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে, পর্যায়ে আপনাকে দিয়ে শুরু করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যাপারে একটা মাস লেভেলে একটা কনসেপশন আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যও। ছাত্রদলের বয়স কাঠামো নিয়ে একটা প্রশ্নের জায়গা আছে, একটা বিরাট প্রশ্নের জায়গা আছে। তো এটা কেন এরকম? এটা আসলে এত বেশি আলোচিত একটা বিষয়। আমার নিজের অবস্থানটা এখানে যেহেতু আমার আজকে সুযোগ হয়েছে, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন, সে কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হচ্ছে যে বিষয়টা আমি আরো একটু যদি খোলামেলাভাবে বলি, আপনারা কেন এত বয়স্ক হয়ে ছাত্রদলের নেতৃত্ব ধরে রেখেছেন? হ্যাঁ, আপনি এই যে আমাকে প্রশ্ন করার, এই যে প্রশ্নগুলো করার স্বাধীনতা, এটা শুধু আপনি না, সর্বত্র আপনার হচ্ছে। আগে কিন্তু এমনও হতো যে টক শোতে আওয়ামী লীগের নেতাদেরকে নানান প্রশ্ন করলে পরবর্তীতে কিন্তু নানান এজেন্সি থেকে ফোন আসতো, নানান বিষয়ে চাপ আসতো। তো এখন যে প্রশ্নগুলো সবাইকে করা যাচ্ছে, আপনার এই স্বাধীনতাটুকুর জন্যই কিন্তু আমরা লড়াইটা করেছিলাম। এখন বিষয় হচ্ছে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি ইতিপূর্বে বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যারা পরিচিত ছিল, যারা পদধারী ছিল বা অন্যান্য যারা ছিল, ছাত্রদল হিসেবে যারা পরিচিত ছিল, তাদের তো ক্যাম্পাসে রাজনীতি করা সরাসরি, আমি 5 মিনিট ক্যাম্পাসে দাঁড়ানোর আমার কোনো সুযোগ ছিল না। ইভেন ছাত্রদল সন্দেহে আপনার হচ্ছে সারা দেশে হাজার হাজার শিক্ষার্থীকে কিন্তু শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। আমরা ধরেন এই যে রমজান মাস, এমন পরিস্থিতি ছিল যে আমার বন্ধুরা, আমি সবসময় গত 16 বছরে আমি কিন্তু দেখেছি যে আমার বন্ধুরা ক্যাম্পাসে ইফতার মাহফিল করছে, ইফতার করছে সবাই মিলে। আমি কিন্তু কখনো এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের সুযোগ পাইনি। এখন আমাদের জন্য কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি কিন্তু অনুকূল ছিল না। এবং আমি আসলে রিক্রুটমেন্টটা করবো কোথা থেকে? আমি তো ক্যাম্পাস থেকে করবো, আমি কিন্তু মাঝ বাজার থেকে করতে পারবো না। আমার কিন্তু ক্যাম্পাসে ঢুকে স্টুডেন্টদের সাথে কথা বলে আমার আদর্শটা তাদের কাছে উপস্থাপন করে আমি রিক্রুটমেন্টটা করবো। কিন্তু আমি কিন্তু এই পরিস্থিতি আমার গত 16 বছরে ছিল না যে আমি ক্যাম্পাসে গিয়ে দাঁড়াবো। এখন এই যে বয়সের বিষয়টা, এটা আপনি একটু সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, তাহলে আপনি ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য যে সংগঠনগুলো আছে, যেমন হচ্ছে ধরেন আপনার, আমি যদি ছাত্র শিবিরের কথা বলি, এখানকার যে বর্তমান সভাপতি জাহিদ হচ্ছে আমার ব্যাচমেট। আপনার ছাত্র ফেডারেশন যে সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, দাদা হচ্ছে আমার ব্যাচমেট। এবং ছাত্রদলের বর্তমান যে সভাপতি রাকিব ভাই, উনি হচ্ছেন আমাদের 3 ইয়ার সিনিয়র।
এখন এখান থেকে এই যে ধরেন আমি 3টা সংগঠনের উদাহরণ দিলাম, এখান থেকে কিন্তু একটা বিষয় বোঝা যায় যে সামগ্রিকভাবে এখানে এমন একটা পরিস্থিতি ছিল যেই কারণে এই সংগঠনগুলো বাধ্য হয়েছে যে কিছুটা সিনিয়র নেতৃত্ব এখানে রাখতে। কারণ কিন্তু এখানে ক্যাম্পাসে আমি আপনাকে একটা কথা বলবো জি। শিমুল ভাই, যে আপনি যে 3টা সংগঠনের কথা বললেন এবং যে কারণটা বললেন এটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল একটা কারণ, কিন্তু জাস্ট কিছুদিন আগে গঠিত যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তো তাদের নেতৃত্বটা আমি যদি বলি ঠিক আছে নতুন পার্টি মেনে নিলাম, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় গঠিত হয়েছে, নতুন বাংলাদেশে গঠিত হয়েছে 5 আগস্টের পরে রাজনৈতিক যে ব্যালেন্সটা এটা আপনার জন্য যেরকম তাদের মানে আপনার দলের জন্য যেরকম তাদের জন্য সেরকম। তারা যদি ধরে নিন নতুন হিসেবে তারাও চাইলে আরেকটু ম্যাচিওর নেতৃত্ব নিয়ে আসতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরও তরুণদের মাঝে নেতৃত্বটা ছড়িয়ে দেবে। এই সিদ্ধান্তের জায়গায় এখনও বাকি দলগুলো আসতে পারেনি। সেটা আপনি ছাত্র শিবিরের কথা বলেন, ফেডারেশনের কথা বলেন, ছাত্র দলের কথা বলেন, এক ক্ষেত্রে তো এটা এই 3টি সংগঠনের ব্যর্থতাও বলা চলে। বিষয়টা হচ্ছে যে আমি বিষয়টাকে ব্যর্থতা না বলে এটাকে আসলে আমি ধারাবাহিক প্রক্রিয়া বলতে চাই। কারণ আমাদের সংগঠনটা কিন্তু অনেক পুরাতন সংগঠন এবং অনেক দিন ধরে এই লড়াইটা আমরা করে আসছি, এবং এই লড়াইয়ের আমাদের সামগ্রিক বিজয়ের পরে এই পর্যন্ত কিন্তু আমাদের নতুন করে কোনো কেন্দ্রীয় কমিটি হয়নি। কিন্তু কেন্দ্রীয় কমিটি থেকে এই মুহূর্তে আমাদের 38টি সাংগঠনিক টিম সারা দেশে কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি করার জন্য। এবং আপনি জেনে থাকবেন যে এই সারা বাংলাদেশে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কমিটিগুলো হচ্ছে, আমাদের প্রতি তারেক রহমানের নির্দেশনা হচ্ছে বা আমাদের দলের বা আমাদের যারা শীর্ষ নেতা তাদের নির্দেশনা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন যাদের মাস্টার্সে 2 বছর পার হয়ে গেছে তাদেরকেও কমিটিতে আনা যাবে না, একেবারে রেগুলার স্টুডেন্ট দিয়ে আমাদের কমিটিগুলো হচ্ছে। আপনি খোঁজ নিলে প্রত্যেকটা কমিটিতে দেখবেন যে রেগুলারের বাইরে কোনো স্টুডেন্ট আনা হচ্ছে না। এখন গণতন্ত্র কিন্তু উপর থেকে নিচে যাওয়ার বিষয় না, গণতন্ত্র কিন্তু নিচ থেকে শুরু করে উপরে আসার বিষয়। আমরা শুরু করেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি রেগুলার স্টুডেন্ট দিয়ে হচ্ছে, এবং আমরা মনে করি যে আমাদের কিন্তু ছাত্র রাজনীতিতে শুধুমাত্র যে বয়স শুধুমাত্র বিষয় তা না। আপনি জানবেন যে ইদানিংকালে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের একটি কলেজ কমিটি হয়েছে 11 সদস্যের, যেখানে সভাপতি, সেক্রেটারি, সিনিয়র ভাইস, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সহ 11 জনের কমিটি 9 জন হচ্ছে নারী যারা ছাত্র রাজনীতি করতে আগ্রহী। ছাত্রদল চাইছে যে আপনার নারীদের যদি আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই, তাদের অধিকারগুলো নিয়ে কথা বলতে চাই, তাদের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা কিন্তু নারীদেরকে রাজনৈতিক অংশগ্রহণের কোনো বিকল্প নাই। এটা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল এই বিষয়টি নিয়ে বিশেষভাবে কাজ করার চেষ্টা করছে, এবং আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে চাই যে আমরা ধারাবাহিক একটি পরিবর্তনের মধ্য দিয়ে আছি। আমরা নিজেরাও ছাত্র রাজনীতির শেষ প্রান্তে চলে এসেছি। আমরা নিজেরাও চাই যে আমাদের একেবারেই যারা ছাত্র যৌক্তিক একটি বয়সসীমার মধ্যে যাতে বিষয়টি অচিরেই চলে আসে, এই বিষয়টা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে, এবং অচিরেই আপনারা নিচ থেকে একটি পরিবর্তন উপর পর্যন্ত দেখতে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ শিমুল ভাই। আমি এই পর্যায়ে তুষার ভাইয়ের কাছে আসছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে ছাত্র সংগঠনটি গঠিত হয়েছে, প্রথমত তারা বলছে যে তারা লেজুর ভিত্তিক সংগঠন না, যেটা নিয়ে ছাত্র শিবির থেকে শুরু করে ছাত্র লীগ একসময় মানে সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্র লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, কিছু ক্ষেত্রে বাম সংগঠনগুলো তাদেরও লেজুর ভিত্তির দায় নিয়ে বেড়াতে হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা এই ধারার থেকে বেরিয়ে আসে, তারপর তারা দল গঠন করার কথা বলেছে। কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে নাগরিক পার্টির অভ্যুত্থান অনুষ্ঠান যেটা ছিল, সেদিন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা সম্বলিত বেশ কিছু মিছিল দেখা গিয়েছে। তাহলে কি জাস্ট মুখে লেজুর ভিত্তির কথা না বলে লেজুর ভিত্তিকে একটা সিচুয়েশন বানিয়ে অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে এই চাদরের আন্ডারে নিয়ে এসে তারা নিজেরা থেকে বাইরে বেরিয়ে থাকার চেষ্টা করছে? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরের বিষয় হচ্ছে আমরা জানি অনেকেই একটা টাইমে বিভিন্ন কারণে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কেউ কেউ ইচ্ছা করে গিয়েছে, কেউ কেউ চাপে পড়ে গিয়েছে। কিন্তু চাপের বিষয়টা কীরকম আমরা নিজেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আপনি তো ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনিও ফ্যাসিস্ট আমলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। চাপের বিষয়টা অবশ্যই ছিল, কিছু ক্ষেত্রে অবশ্যই ছিল, কারো হল ছাড়া অন্য কোনো জায়গায় থাকার সুযোগ ছিল না, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। কিন্তু চাপ সবার জন্য সমান পরিমাণ ছিল কি না, এটা আমি মনে হয় না সবার জন্য সমান পরিমাণ ছিল। কেউ কেউ বাই চয়েস
আপনি কত বছর ছাত্রলীগ করছেন, এটা মেজার করলে আপনি আজকে আমার সাথে কথা বলে আপনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করলে আমার যদি ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থাকে আপনি বুঝতে পারবেন আমি কখন থেকে ছাত্রলীগ করছি, কখন ছাড়ছি, কেন ছাড়ছি। অনেকেই 5 আগস্টের পূর্বে ছাত্রলীগ ত্যাগ করেছে, বিভিন্ন কারণে ত্যাগ করেছে। কেউ কেউ হত্যাযজ্ঞ নিতে পারে নাই, কেউ কেউ আইডিওলজিটার সাথে নিজের সঙ্গে এটা খাপ খাওয়াতে পারছিল না। তাদের প্রতি কিছু ক্ষেত্রে আমাদের সম্মানও আছে। কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃত্বে অন্তত 2টি পোস্টে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয়, এখানে ছাত্রলীগের সাবেক নেতৃত্ব আছে যারা একটা ভালো সময় পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছে। এখন বলতে পারেন যে অনেকেই বলে, আমি প্রশ্নটা একটু লম্বা করছি ফর অবভিয়াস রিজনস, আপনি বুঝতে পারবেন, অনেকেই বলে থাকে যে এরা তো ছাত্রলীগে ওইরকম কোনো ইম্পর্টেন্ট পদে ছিল না। এখন ইম্পর্টেন্ট পদে ওদের যে বয়সটা, ছাত্রলীগের পরের কমিটিটা হলে ওরা ইম্পর্টেন্ট পদে আসতো এই বয়স সীমায়। এটা আমি আপনাকে মানে মুখে বলছি না, আই ক্যান প্রুভ ইট অ্যাজ ওয়েল, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায় পরবর্তীতে। তো ওই কমিটিটা তো হয়নি, এর আগে ছাত্রলীগের পতন হয়েছে। তো এখন তারা ঠিক আছে, জুলাই আগস্টে তাদের পজিশন ফর দ্য রাইট কজ ছিল, এটা তাকে লাইসেন্স দিয়ে দেয় কিনা বাংলাদেশের রাজনীতিতে আবারও পুনর্বাসিত হয়? কারণ এইটা নিয়ে সকলের মনে একটা বড় প্রশ্ন আছে। একটা পার্টি যেটা অভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়িয়ে আছে বলে দাবি করে, তারা ছাত্রলীগকে কেন্দ্রীয় নেতৃত্বের যে 6-7 জনের নাম আছে সেখানে পুনর্বাসিত করছে কিনা। ওকে, অনেকগুলো প্রশ্ন, আমি তার মধ্যে আগে ওই ওনার ওই ইয়েটা একটু রেসপন্স করি অল্প। মানে সিরিয়া এবং বাংলাদেশের অনেক পার্থক্য, এটা মানে উনি ঠিকই বলেছেন। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে সিরিয়া যে রোডম্যাপটা ফলো করেছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে, সেটা করা উচিত ছিল, করলে অনেকগুলো সমস্যা হতো না। আমরা গণঅভ্যুত্থানের পরে আবার যে সাংবিধানিক ধারাবাহিকতার ভেতর ঢুকে পড়েছি, এটার অনেকগুলো সমস্যা, ডেফিনিট কতগুলো সমস্যা দেখা যাচ্ছে। আমি সেটার কথা বলেছি, আমাদের উচিত ছিল একটা নতুন গণতান্ত্রিক সংবিধান বানানোর। এই সংবিধানের প্রতি এত মানে দেখানোর কিছু নাই, ইমোশনটা কম দেখালে আমাদের জন্য ভালো হতো আর কি। সেই জায়গা থেকে আমি বলেছি যে এই নতুন গণতান্ত্রিক সংবিধান বানানোর যে রোডম্যাপ, ওইটাতে আমাদের ঢোকা উচিত ছিল। যাই হোক, এখন তো আর ওই বিষয়ে আমরা কথা বলছি না, কারণ আমি ওটা ডিটেল আউট করছি না। বাকি যে আপনি বললেন 28 তারিখে তারা ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটা তো অন্যান্য দলও ছিল ওই দিন, অনেকেই ছিল অন্যান্য দল। আপনারা, আমি যতটুকু বুঝি, আমার প্রশ্নটা আরেকটু রিফ্রেশ করে দিই তাহলে। ধরেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দাওয়াত করেছেন, রাইট, বাংলাদেশ জামাতে ইসলামীকে দাওয়াত করেছেন, আর অন্যান্য সংগঠনকে, জাতীয় পার্টি বাদে প্রায় মেইন স্ট্রিম সকল সবাইকে আমরা দাওয়াত করেছেন, তারা সকলে এসেছে। তাদের আশাটা হচ্ছে আপনি আমাকে ইনভাইট করলে আমি যাবো, ইটস এ ডিফারেন্ট থিং। আমি ফ্ল্যাগ উড়ে যখন যাচ্ছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট মেসেজ। ওকে, আমি ওই জায়গায় এটা আমি দেখি নাই তারা এরকম করেছে কিনা। এটা করলে আমি মনে করি যে তারা লেজুর ভিত্তিক সংগঠন হবে না, এটা তারা বলেছে, তাদেরকে এটা প্রমাণ করতে হবে। মানে তারা তো মাত্র শুরু করেছে, এবং এখনও পর্যন্ত নাগরিক পার্টির সাথে ওই দিন তারা ফ্ল্যাগ গুছিয়ে কী করেছে আমি এটা খেয়াল করিনি, ফলে ওটার সম্পর্কে মন্তব্য করছি না। কিন্তু এখন পর্যন্ত কোনো মানে প্রকাশ্য অপ্রকাশ্য তেমন কোনো সংযোগ নেই। এটা ঠিক যে আমি তাদেরকে চিনি, বাকেরকে আমি চিনি, কাদেরকে তারা নেতাও মানছে, কিন্তু নাগরিক পার্টির নেতাকে নেতা মানছে। মানে একটা হচ্ছে, হ্যাঁ না, একটা হলো যে এরা তো একই সার্কেলের, এটা তো অস্বীকার করা যাবে না। দৃশ্যতে একই সার্কেলে একসাথে অভ্যুত্থান করেছে। এখন তাদেরকে এটা মেনটেন করতে হবে, পার্টির মধ্যে চলবে এবং ছাত্র সংগঠনের মধ্যে চলবে। এটা যদি তারা করতে পারে তাহলে এই প্রশ্নগুলো উঠবে না, আদারওয়াইজ এই প্রশ্নগুলো উঠবে এবং তারা এটা মানে তখন তাদের কাছে কোনো উত্তর থাকবে না। তখন মনে হবে আপনি যেটা বলেছেন যে এটা কি আদারওয়াইজ অন্যান্য সংগঠনকে একটা বিপাকে ফেলার রাজনীতি কিনা, সেই প্রশ্ন থাকবে। তাই আমি মনে করি যে এটা তো মাত্র শুরু হয়েছে, দলটাও মাত্র শুরু হয়েছে, ছাত্র সংগঠন মাত্র শুরু, দুটোই শুরু মাত্র। দুটোকেই প্রমাণ করতে হবে যে তারা আসলেই আলাদা থাকতে চায়। ইডিওলজিক্যাল কিছু মিল থাকতে পারে, ইডিওলজিক্যাল মিল নিয়ে কোনো আপত্তি করার সুযোগ আসলে নেই। ধরেন যেটা মানে নাগরিক পার্টি এজেন্ডাগুলো তারা ক্যাম্পাসে বাস্তবায়ন করতে চায় কিনা, এটা সামনে দেখতে হবে। আরও আমি মনে করি সেটা তারা করবে না। ইডিওলজিক্যাল মিল বা পার্টি প্রোগ্রামসে মিল নিয়ে আসলে কথা বলার সুযোগ না, এটা থাকতেই পারে, কিন্তু যেটা হচ্ছে একটা অঙ্গ সংগঠন যেভাবে অ্যাক্ট করে সেভাবে তারা করবে কিনা, এটাই হলো প্রশ্ন। আমি মনে করি যে তারা এটা করবে না, এবং যদি করে তাহলে তারা সমালোচিত হবে, খুব সিম্পল, কারণ তারা তো এটার বিরুদ্ধে কথা বলেছে। এবং আমি মনে করি যে তারা যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটাই ঠিক রাজনীতি। তারা যদি এটাই করে তাহলেই তারা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হবে। আদারওয়াইজ অন্যান্য প্রথাগত ছাত্র সংগঠনগুলো নিয়ে সাধারণ ছাত্রদের যে রিজার্ভেশন আছে, এটা তাদের নিয়েও তৈরি হবে, খুব দ্রুতই তৈরি হয়ে যাবে। এখন এটা তাদেরকে প্রমাণ করতে হবে। আমি একটু দেখতে চাই মানে তারা সামনে কি করে। এর বাইরে একটা যেটা ছাত্রলীগের কথা বললেন, আসলে এটা আমিও জানি না যে তাদের এখানে কেউ এরকম আছে কি না। এখন যদি এরকম হয়, মানে আমি না জেনে বলছি আর কি, যদি এরকম হয় যে ছাত্রলীগ করতো কিন্তু আন্দোলনে ভূমিকা রেখেছে, এবং আন্দোলনের সময় থেকে, যেমন ধরুন সার্জিস, এটা আপনারা সবাই জানেন যে তিনি শীর্ষ নেতৃত্বের আলাপটাতে আমি যাচ্ছি না, আমি ছাত্র সংগঠনের আলাপটাতে বলছি। কারণ সার্জিস একটা
সার্জিসকে নিয়ে আমরা হয়তো পরে কথা বলতে পারি। যেমন মহির আলম ছাত্রলীগ করতো সরাসরি। ওকে, এখন তাদের বিরুদ্ধে কি কোনো মানে জুলাইয়ে তাদের কি অবস্থান ছিল? জুলাইয়ের অবস্থান আমি কিন্তু এটা বলছি না ভাই, আমার প্রশ্নটা আমি এটাও আবার রিফ্রেশ করি। জুলাই আন্দোলনে ভূমিকা ছিল, জুলাই আন্দোলন শুরু হওয়ার আগের দিন পর্যন্ত তাদের একটা ভূমিকা ছিল। হোয়াট ইফ জুলাই আমরা ফেল করতাম? আমার বাসায় 4 অগস্ট আমার নেত্রকোনা বাসায় হামলা হয়েছে। ভাগ্য ভালো আমার বাবা রাজনীতির সঙ্গে জড়িত, তিনি বাসায় ছিলেন না, আমার মাও ছিলেন না সেই মুহূর্তে, বিকজ আমরা এক্সপেক্ট করছিলাম এরকম কিছু একটা। তো 4 অগস্ট এই হামলার পরে 5 অগস্ট কোনো কারণে যদি আমরা ফেল করতাম, করতেই পারতাম, মানে ইউ ক্যান নেভার সে যে আসলে গণঅভ্যুত্থানের রেজাল্ট কি হবে। অবশ্যই ফেল করলে তখন কি হতো, তখন আর তার কি হতো? আচ্ছা ধরেন যারা এখন অনেক মানুষ আছে ভাই, মানে আপনি আসলে হাজার হাজার মানুষের একটা অভ্যুত্থান থেকে আমি রুবাব আসলে কি বললাম তারপরের দিন আমি আসলে মাফ চাই ফেলতে পারি, আমার মনে হয়। If I have that much connection in the party, আমি যখন 5-6 বছর একটা পার্টি করেছি, আমার প্রোটেকশনের কিছু কানেকশন আছে ভাই। না আবার সক্রিয় রাজনীতি থেকে আপনি শিমুল ভাই আমরা সবাই বলতে পারি থাকতে পারে। আবার ধরেন আরেকটা বিষয় আমরা কিন্তু দেখলাম যে রিফাত রশিদ কিন্তু ছাত্র সংগঠনের ঠাঁই না পেয়ে মূল পার্টিতে যাচ্ছে। না, রিফাত রশিদের এগেইনস্টে অনেক এলিগেশন থাকতে পারে, বাট তো আওয়ামী লীগ কানেকশনস নেই। আমি আওয়ামী লীগ কানেকশনসের কথাটা বলতেছি। আমি মনে করি যে রিফাত রশিদের প্রসঙ্গে তার আরো ছাত্র রাজনীতি করা উচিত। না, রিফাত রশিদকে নিয়ে আছে, ঠিক আছে, ছাত্রলীগের যাদের কথা বললেন তাদের ক্ষেত্রে আপনি যেটা বলছেন তারা মাফ চেয়ে আবার তো রিকনসাইল্ড হয়ে যেতেও পারতো। হোয়াট ইফ উই ফেইল? উল্টোটাও হতে পারতো। ধরেন যারা ছাত্রলীগের মধ্যে যারা আসলেই অনেকে অনেক কারণে ছাত্রলীগ করছে, আপনারা ক্যাম্পাসের পরিস্থিতি জানেন, তো যারা আসলে ওই অন্যায়টা নিতে পারে নাই এবং জুলাই মাসে একটা অবস্থান নিয়েছে, যদি আওয়ামী লীগ টিকে যেত তাদের অনেকের জন্য অন্য পরিণতি অপেক্ষা করতে পারতো। মানে 71-এ আমাদের যারা পাকিস্তান আর্মির যারা বাঙালি মেজর, তারা যখন বিদ্রোহ করলো, যদি পাকিস্তান তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে অনেক মানে ওখানে দেশদ্রোহিতার একটা বিষয় রাইট। এখন এখানেও ধরেন আমি ছাত্রলীগ করতাম এবং আমি যদি সিরিয়াসলি, একটা হচ্ছে যে আমি ভেতরে কি নেগোসিয়েশনের অংশ কিনা এটা তো আমি জানি না, আরেকটা হচ্ছে যে আমি যদি সত্যি ছাত্রলীগ করার পরে আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই জুলাই মাসে, তাহলে আপনি আমাকে কি এই সুযোগ দেবেন না? আরেকটা বিষয় হচ্ছে মানে এখানে আমি জাস্ট রিভার্ট করছি, এই প্রশ্ন আমি শিমুল ভাইকে অবশ্যই করব। আমি রিভার্ট করার জন্যই আপনাকে বলছি যে আমি একটা টাইম পর্যন্ত ছাত্রলীগের মিটিং সব করেছি এবং আজকে আমি জাস্ট বলছি যে আমি চাপে পড়ে করেছি। চাপ তো আমাদের উপরেও ছিল, রাইট ছিল অবশ্যই। হ্যাঁ, এখন ধরেন কেউ কারো হলে থাকার বাস্তবতা আছে, কারো হলে থাকার বাস্তবতা নেই। আমরা তো সবাইকেই চিনি কার হলে থাকার বাস্তবতা ছিল, কার হলে থাকার বাস্তবতা ছিল না। তো এখন ইন্ডিভিজুয়ালি আমি বলছি না, আমি মানে কাউকে টার্গেট করার বিষয় না, কিন্তু এটা বিষয়টা হচ্ছে যে আমরা আসলে পুনর্বাসিত করবো কি করবো না, ওভারঅল পিকচারটাই পুনর্বাসনের প্রশ্নটাই ইম্পর্টেন্ট। যে শুধু শীর্ষ নেতৃত্বে, শুধু ছাত্রলীগ না, আওয়ামী লীগের ক্ষেত্রেও ধরেন যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে এবং সেই অর্থে বড় ক্রিমিনাল রেকর্ড নাই, এখন তাদেরকে নিয়ে আপনি কি করবেন এই সমাজে? এটা তো একটা সমাজ, তাদেরকে নিয়ে তারা সমাজের স্বাভাবিক অংশ হবে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের, নতুন রাজনৈতিক নেতৃত্বের অংশ হবে কিনা? নতুন রাজনৈতিক নেতৃত্বে আমি মনে করি তারা যদি সত্যি যারা এটা তাদেরকে এখানে নিয়েছে তারা ভালো বলতে পারবে। আমি মনে করি যে যদি সত্যিই তারা এরকম ইভ্যালুয়েশন করে দেখতে পায় যে তারা আসলে আর সেই ধরনের ছাত্রলীগ নাই, বা তারা আসলে আন্দোলনে ভালো ভূমিকা রেখেছে এবং তারা আসলে চেঞ্জড, তাহলে আমি মনে করি তাদেরকে নেওয়া যেতে পারে। কারণ আপনি এদেরকে তো নিতে হবে সমাজে, এবং তাদের মধ্যে এই ছেলেদের কী দোষ? মানে আপনি ধরেন আপনি একটা ক্যাম্পাসে এসেছেন এবং আসার পরে হচ্ছে আপনাকে লাগিয়ে দিয়েছে আরেকজনের বিরুদ্ধে, এই দায়টা তো ধরুন এই যে আপনি মনে থাকবে আবরারের হত্যাকাণ্ডের সময় যে ছাত্রলীগের যে ছেলেরা মানে যারা ক্রিমিনাল হিসেবে যারা আমরা দেখলাম, এদের মধ্যে অনেকের ঘটনাটা এরা খুবই ব্রিলিয়ান্ট ছিল। কাকে ফোর্স করা হয়েছিল আবরারকে মারার জন্য? ছাত্রলীগ করার জন্য ফোর্স করা হয়েছিল, আমি মানছি। লেট মি মেক মাই পয়েন্ট যে আপনার এরা কেন খুনি হলো, এদের একজনের গল্প আমি পড়েছি যে বাবা তাদেরকে মানে ভ্যান চালায় এবং তারা কুপির মধ্যে পড়াশোনা করেছে, এরকম একটা অবস্থা থেকে তারা বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এসছে, তারপর তারা খুনি হলো কেন? সো একটা সিস্টেম আছে এর পেছনে, যারা করছে আমি তাদের পার্সোনাল যে কি বলে এজেন্সি, এটাকে অস্বীকার করছি না, অবশ্যই তাদেরকে দায় নিতে হবে যারা ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে জড়িত এবং শাস্তি হতে হবে, কিন্তু যারা এই পর্যন্ত মেধাবী হয়ে এসছে তারা হঠাৎ করে এরকম সন্ত্রাসী এরকম খুনি হয়ে যাচ্ছে, একটা সিস্টেম ছিল, রাইট? সো এই সিস্টেমটা আমাদের অ্যাকনোলেজ করা উচিত, এবং যারা ওটার মধ্যে থেকে এই রিয়েলাইজেশন যাদের আছে তাদেরকে সামহাও, এবং যাদের পলিটিক্যাল এখন নতুন পরিস্থিতির সাথে যারা থাকতে চায়, জেনুইনলি যারা থাকতে চায়, তাদের ব্যাপারে আপনাকে মানে ভাবতে হবে যাদেরকে আপনি কীভাবে ব্যবহার করবেন, এবং কারা জেনুইন, কারা হচ্ছে শুধুমাত্র কৌশল বদলেছে। এটাও আমি মনে করি যে যারা, আমি তো ছাত্র রাজনীতির সাথে অত জড়িত না, আপনি যদি ছাত্র রাজনীতি করেন আপনি বুঝতে পারবেন, এটা বোঝা যায় যে আসলে কে সিরিয়াসলি এই পরিস্থিতির সাথে আছে আর কে জাস্ট ঘাপটি মেরে আছে। কিছু ক্ষেত্রে অবশ্যই বোঝা যায়।
এবং কিছু ক্ষেত্রে ও বিপরীতটাও বোঝা যায়। এই ক্ষেত্রে আসলে সকল দলেরই মানে আপনি যে কথাটা বললেন লাস্টে খুবই ভালো। হ্যাঁ, আমি যদি প্রিভিয়াসলি ছাত্রলীগ করার রেকর্ড থাকে এবং আমার যদি মেজর ক্রিমিনাল রেকর্ডস না থাকে এবং আমি যদি ওর মধ্যে থেকে আমি যদি বুঝতে পারি এবং পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দিতে চাই, সেক্ষেত্রে আমার একটা সুযোগ থাকা উচিত। যেমন ধরেন দুটো উদাহরণ, একটা হলো নুরুল হক নূর, জি, আর সার্জিস আলম। মানে এই প্রসঙ্গে আমি বলতে চাই, নুরুল হক নূর কিন্তু ছাত্রলীগের সাথে ছিলেন, সার্জিসও ছিলেন আমি যতটুকু জানি, কিন্তু এই 18 আন্দোলন এবং 24 আন্দোলন দুজনেরই শক্ত অবস্থান এবং নেতৃস্থানীয় অবস্থানে ছিল, ফলে তারা কিন্তু তাদেরকে প্রমাণ করেছে, ঠিক আছে, প্রমাণ করেছে, এবং তাদের নিয়ে আর খুব বেশি প্রশ্ন আছে কি সমাজের মধ্যে যে তারা ছাত্রলীগ করতে। এখানেই আমি একটা জিনিস বলছি যে আমি এইটা স্বীকার করি, তার একটা এজেন্সি রাখার ব্যবস্থা থাকা উচিত, কিন্তু এটা সকলের জন্যই একরকম হওয়া উচিত। আমরা দেখলাম সেম জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কমিটি পূর্ণাঙ্গ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি করার পরে 6 জনের এগেনস্টে অ্যালিগেশন আসলো যে তারা ছাত্রলীগ সংশ্লিষ্ট, অথচ এই 6 জনের কোনো রকম রাজনৈতিক পদ পরিচয় ছিল না। এই 6 জনের সাথে ছাত্রলীগের অ্যাফিলিয়েশন ছিল ভাই ব্রাদারদের থ্রু, যেটা এখন খুঁজলে সবারই পাওয়া যাবে। আই থিঙ্ক 90% পলিটিক্যালি অ্যাক্টিভ মানুষের ভাই ব্রাদার পাওয়া যাবে যারা ছাত্রলীগ করতেন বাস্তবতার কারণে। তাদের এগেনস্টে পুরা একটা সোশ্যাল মিডিয়া মব ক্রিয়েট করা হলো, এবং এই ট্রিটমেন্টটা তো সবার জন্য ইকুয়াল হওয়া উচিত। অফকোর্স ইকুয়াল হওয়া উচিত। এইটাই জানতে চাই যে এই ট্রিটমেন্টটা কি এখন আমি আপনাকে একটা জিনিস বলি, ছাত্র রাজনীতির খুব ইনডেপথ খোঁজ আমি রাখি না, মানে আমার সেই সময় হয় না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন আমার অবস্থান খুব ক্লিয়ার। সো আমার অবস্থানটা আমি পরিষ্কার করি, আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে আমরা এরকম অভিযোগ আছে যে ছাত্রলীগে অন্য ছাত্র সংগঠনের অনেকে তারা স্লিপিং সেল কিংবা ঘাপটি মেরে থাকতো। এই ধরনের কোনো কিছু এখন অ্যালাউ করার সুযোগ নেই, এটা গণতান্ত্রিক ছাত্র সংসদ করুক আর যেই করুক। দ্বিতীয়ত হচ্ছে যাদের ব্যাপারে ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকেও কোনোভাবে কোনো সংগঠনের জায়গা দেওয়া যাবে না, তাদের শাস্তি হতে হবে। তৃতীয় ব্যাপার হচ্ছে যদি ছাত্রলীগের এটা কৌশল হয়ে থাকে যে তারা, আমি একটু আগে বললাম যেটা কিন্তু বোঝা যায় যে তারা এখানে হচ্ছে কোনোভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে কিংবা তারা কোনোভাবে ঘাপটি মেরে থাকবে, এটার ব্যাপারেও একদম রিজিড অবস্থান নিতে হবে যে এটারও সুযোগ নেই। কিন্তু শুধুমাত্র যাদের ক্ষেত্রে যারা জুলাই মাসে কিংবা এর আগেও সেই অর্থে কোনো ক্রিমিনাল রেকর্ডে জড়ায় নাই এবং জুলাই মাসে তাদের খুব পরিষ্কার অবস্থান ছিল, তারা আন্দোলনে ছিলেন, তারা যদি এখন বিভিন্ন ছাত্র সংগঠন, শুধু গণতান্ত্রিক ছাত্র সংসদ না, ছাত্র দল সহ অন্য ছাত্র সংগঠনগুলো করতে চায়, তাদের সেই অধিকার আছে, তাদেরকে সে দিতে হবে, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে আমি জানি না যে এটা তো তাদের ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে বিদ্বেষের একটা কালচার আছে, যে ছাত্র দলের ক্ষেত্রে এরকম যদি সোশ্যাল মিডিয়ার ট্রায়াল করা হয়, ছাত্র সংসদে আবার একই ঘটনা ঘটছে, যেটার সমালোচনা তারা করছে সেটা আবার তাদের মধ্যে হচ্ছে, এটা হলে আমি বলবো যে এটা ঠিক কাজ না। প্রত্যেক ছাত্র সংগঠনেরই সেই সুযোগ থাকা উচিত যে তারা তাদের মতো করে কর্মী বাছাই করবে বা নেবে, কিন্তু ওই যে শুধু ছাত্রলীগের ওই অংশের ক্ষেত্রে নেওয়া যাবে না আর কি, এটা সবার ক্ষেত্রে সমান নিয়ম হওয়া দরকার। থ্যাংক ইউ ভাই। এই ক্ষেত্রে আপনি যদি শিবু ভাই অ্যাড করেন কিছু। বিষয়টা হচ্ছে যে আমরা আসলে 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি যে এখানে আসলে ছাত্রলীগের অতীতের যারা অপরাধী ছিল তাদের নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চাইতে বেশি আসলে আমরা ছাত্রদলকে নিয়ে মেতে আছি। ছাত্রদলকে নিয়ে সমালোচনা হবে, আমরা যে কোনো গঠনমূলক সমালোচনা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আছি, কারণ এই স্পেসটার জন্যই আমরা লড়াইটা করেছিলাম সবাই মিলে। তো আপনি ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটার কথা বললেন যে ছাত্রদলের 6 জনের ব্যাপারে রিপোর্ট হয়েছিল যে তাদের ছাত্রলীগের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা আছে, বা এই রিপোর্টের মধ্যে একজন ছিল যে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝিতে অ্যারেস্ট করা হয়, যাকে মিরপুর মেট্রো রেলে আগুন দেওয়ার মামলায়, তাকেও ছাত্রলীগের সংশ্লিষ্ট বলা হয়েছে। তো আপনাকে একটা কনটেক্সট দেওয়ার জন্য তো আমি দেখেন, আমি যদি সর্বসাম্প্রতিক একটা ঘটনা বলি, আপনার এই যে এগ্রোর ইমরান যিনি অ্যারেস্ট হলেন গত কয়েকদিন আগে, সাদিক এগ্রোর ইমরান, তো তার হয়ে মামলা লড়ার কারণে আপনার বিএনপির একজন প্রথিতযশা আইনজীবী যিনি দীর্ঘদিন ধরে দলকে খারাপ সময় সাপোর্ট দিয়ে গেছেন, মাসুদ আহমেদ তালুকদার, তাকে কিন্তু বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ। কিন্তু আপনার অন্যদিকে আপনার জামাতের যিনি আইনজীবী শিশির মনির একটা আসন থেকে অলরেডি তাকে ঘোষণা করা হয়েছে যে তিনি জামাতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আবরার ফাহাদের মতো একটা অতি স্পর্শকাতর মামলা, যেটা আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত, যে আবরার হচ্ছে গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একটা প্রতীক, তার হয়ে আপনার বুয়েট ছাত্রলীগের যিনি অতীতে সাধারণ সম্পাদক ছিলেন এরকম ব্যক্তিসহ 5 জনের হয়ে তিনি মামলা লড়ার জন্য নিয়েছেন।
আপনার এছাড়া শিশির মন্দিরের আরও এই ধরনের ঘটনা আছে যে অত্যন্ত সেন্সিটিভ সব বিষয়, যেগুলো কিছু মামলা আসলে ধরেন মামলা তো হাজার হাজার হয়, কিন্তু সব মামলা কিন্তু আমাদের দৃষ্টিতে আসে না। কিন্তু যে ধরনের মামলাগুলো সরাসরি জাতির আবেগ অনুভূতির সাথে জড়িত, এই ধরনের বিষয়ে কিন্তু উনি পাবলিক সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন, মুভ করেছেন। শিশির মন্দিরকে আমরা দেখেছি যে জামাত থেকে বহিষ্কার করেছে, বিএনপি কিন্তু মাসুদ আহমেদ তালুকদারকে বহিষ্কার করে দিয়েছে, যিনি দুর্দিনে বিএনপির হয়ে লড়াই করেছেন। এখন আপনি সমস্ত ট্রায়াল শুধু বিএনপির ব্যাপারে করবেন, আপনি জামাত হচ্ছে কয়েকদিন চুপ করে থাকবে, বা অন্যান্য সংগঠনের কথা আমি বলি যে বিষয়টা যদি এমন হয় যে আজকে হয়তো আমার উপরে প্রেশার এসেছে, আমি কিছুদিন একদম চুপচাপ করে পার করে দিলাম, তারপরে বিষয়টা নিয়ে আর কিছুই হলো না। আর বিএনপি যদি ধরেন এই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে সম্ভবত প্রায় 3000 নেতাকর্মী অব্যাহতি, বহিষ্কার, শোকজ নানান বিষয় আছে। এখন আমি কিন্তু কোনো অপরাধকে ওন করছি না। সারা বাংলাদেশে ধরেন কেউ যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়ে থাকে, যে কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের ডিস্টারবেন্সের কারণ হয়ে থাকে, বা যে কোনো প্রকারে আমরা যে স্বাধীনতা অর্জন করার জন্য এই লড়াইটা করলাম, এর কোনো ধরনের স্পিরিটের বিরোধী কেউ অবস্থান নিয়ে থাকে, সেটা যদি বিএনপি হয়, ছাত্রদল, যুবদল, যেই হোক, তার শাস্তি নিশ্চিত হোক। ধরেন আমি আজকে আসার সময় দেখলাম যে সমকালে একটা প্রতিবেদন দেখলাম যে বিএনপির একজন নারায়ণগঞ্জের নেতা উল্টো সাইড দিয়ে যাচ্ছিলেন গাড়িতে, আপনার তাকে আটকানোর কারণে তিনি খারাপ ব্যবহার করেছেন। তো আমি কিন্তু দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা ওখানে এসে লিখছে যে ওকে 4 রাস্তার মোড়ে এনে কান ধরিয়ে দাঁড় করে রাখা হোক। এখন আমরা আপনার হচ্ছে এই যে আমি চাই যে এটা বিএনপি হোক, যুবদল হোক, যার হোক, অপরাধ করলে সবার শাস্তি নিশ্চিত হোক, কিন্তু বিষয়টা যাতে এমন না হয় যে বিএনপি শুধুমাত্র ব্যবস্থা নিচ্ছে, বাকি কেউ আর কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আপনি এই অবস্থাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখবেন, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তাদের অনেককে কিন্তু শুধুমাত্র ডাকসু নির্বাচনের তাগিদে কিন্তু হলে রেখে দেওয়া হয়েছে, এবং নিজেদের লোক করে এক ধরনের হলে আধিপত্য বিস্তার করা হয়েছে। আমি এক ধরনের আমার অভিযোগ করছি যে আমরা হল দখলের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, ছাত্রলীগকে এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা ক্যাম্পাসগুলো থেকে বিতরণ করেছিলাম, কিন্তু হলগুলোতে কিন্তু এক ধরনের ছদ্ম দখল এখনও আছে। আপনার এটা কিন্তু আগামী দিনে এই ব্যবস্থাটা কিন্তু কোনোভাবে এক্সিস্ট করতে পারে না, এটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে, এটা আমাদের সবারই দায়িত্ব। থ্যাংক ইউ সুমন ভাই। একটু জাতীয় রাজনীতির বিষয় এবং সার্বিক বিষয়ে একটু কথা বলি। এনসিপির ব্যাপারে কিছু কথাবার্তা হবে। এনসিপি তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণার ব্যাপারটা প্রায়োরিটি দিচ্ছে, 72-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য গণপরিষদের কথা, 72-এর সংবিধান থেকে বের হওয়ার জন্য গণপরিষদের নির্বাচনের কথা বলছে। গণপরিষদ, জাতীয় সংসদ নির্বাচন এই সব পয়েন্টে অনেক কথাবার্তা বলছে। প্রথমেই সেকেন্ড রিপাবলিকের কথাটা যদি বলি, নতুন রিপাবলিক এই ব্যাপারটা নিয়ে গণসংহতি আন্দোলন অনেকদিন থেকে কথাবার্তা বলে, আরও অনেক জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা হয়। আমি যদি ভুল না করে থাকি, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাতেও কিছুটা এরকম আছে, একদম নতুন বন্দোবস্তের কথা লেখা নেই, কিন্তু ওটা বেসিক্যালি রাষ্ট্র কাঠামোর পুরোটা পরিবর্তন করতে হবে এই কথা সেখানেও বলা আছে। তো আসলে নতুন রিপাবলিকের ধারণাটা কি, আপনারা কি একদম ছুঁড়ে ফেলে দিয়ে ফার্স্ট রিপাবলিককে ছুঁড়ে ফেলে দিয়ে সেকেন্ড রিপাবলিকের অ্যানাউন্সমেন্ট করতে হবে, এইটা আপনাদের পলিটিক্যাল এজেন্ডার মূল, বা এটা কেন? না, ফার্স্ট রিপাবলিক পুরোটা ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আমরা বলি না, এবং এটা সম্ভব না। সেকেন্ড রিপাবলিক কথা আসার পেছনে একটা প্রেক্ষাপট আছে। আপনি খেয়াল করেছেন যে এবার এই যে ঢাকা সহ সারা বাংলাদেশের দেয়ালে তরুণরা লিখেছে বাংলাদেশ 2, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। এগুলোর মধ্য দিয়ে তো তরুণরা একটা কিছু বোঝাতে চায়, এবং আপনি বক্তব্যগুলো পরিষ্কার কী ধরনের বাংলাদেশ চায়। যেহেতু তরুণরা লিখেছে, আমি তাদের কথাই বললাম। মূলত তো দেয়াল লিখনগুলো তরুণদের করা, তো তাদের সংস্কারের আকাঙ্ক্ষা এবং সংস্কারের আইডিয়াগুলো এখানে হাজির আছে, এবং এটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। যারা স্টেট চালায়, যারা বড় বড় জায়গায় থাকে, তারা মনে করে যে দেয়ালে লিখেছে এগুলো শুধুমাত্র ইমোশনাল। আমি এগুলোকে শুধুমাত্র ইমোশনাল হিসেবে দেখতে রাজি না। এটার মধ্যে দিয়ে সিরিয়াসলি জনগণের ইচ্ছা অভিপ্রায় ব্যক্ত করা আছে। তরুণরা তো জনগণের প্রতিনিধিত্ব করে, একটা তরুণ একটা ফ্যামিলির, আপনি ধরতে পারেন যে তার ওই ইচ্ছাটা ওই ফ্যামিলিরও ইচ্ছা, ধরা যাবে, কারণ এখনকার তরুণের তার পরিবারে অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে। ফলে এক ধরনের আমরা বুঝতে পারছি যে কী ধরনের বাংলাদেশ চায় মানুষ, বা তরুণরা কী ধরনের বাংলাদেশ চায়। এই কথাটাকেই আমরা একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে চাইছি সেকেন্ড রিপাবলিক। এর মানে এই না যে আপনার অতীতে সব কিছু বাতিল। ফ্রান্সে ধরেন ফিফথ রিপাবলিক চলছে, কিন্তু এর মানে তো এই না যে ফরাসি বিপ্লব ভুল বা ফরাসি বিপ্লব বাতিল। ফরাসি বিপ্লবের পরে তো বছরের পর বছর অ্যানার্কি চলেছে ফ্রান্সে,
এবং যে নেপোলিয়ন যে পার্লামেন্ট তাকে মানে ইলেক্ট করেছে ওই পার্লামেন্টের বিরুদ্ধে তিনি কু করেছেন। অনেক ঘটনা ঘটেছে ফ্রান্সে, এগুলো আপনারা জানেন, আমি ওটা বলতে চাচ্ছি না। ফ্রান্স এবং বাংলাদেশ আলাদা, কিন্তু এটা ঠিক যে ফিফথ রিপাবলিক আসার কারণে তো ফ্রান্সের ইতিহাস বা যে সমস্ত সংগ্রাম এগুলো ভুল হয়ে যায় না। কিন্তু যেটা হয় প্রত্যেকটা সংগ্রামের পরে প্রত্যেকটা সংগ্রাম একটা প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে হয় এবং তার একটা কমিটমেন্ট থাকে। আমাদের এখানে 47-এর একটা কমিটমেন্ট ছিল কিন্তু, যে পাকিস্তান, আমরা এই অঞ্চলের মানুষ কেন পাকিস্তান আমাদের এরকম একটা উদ্ভট রাষ্ট্রের জন্য কেন তারা আন্দোলন করেছে, তারা মনে করেছে যে এতে করে তারা একটু মানে শান্তিতে থাকতে পারবে। কিন্তু সেটা যখন ফেল করলো বা হলো না, তখন কিন্তু তারা এটা থেকে বেরিয়ে এসছে, তাদের কোনো হ্যাংওভার ছিল না। অতি দ্রুত 23 বছরের মধ্যে তারা এখান থেকে বেরিয়ে এসছে। 71 ঘটেছে এখানে অনেকগুলো কারণে। তারপর 71-এর পরে আপনার মানে 72 বা 75 এই সময় থেকেই বাংলাদেশ ভুল ট্র্যাকে যাওয়া শুরু করেছে, একদলীয় শাসন হয়েছে। ফলে আবারও 71-এর যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ হচ্ছে না। 90s-এও আপনি যে কারণে 71 পূরণ করতে পারলেন না, ও কারণেই কিন্তু এখানে সামরিক স্বৈরাচার গেড়ে বসলো এবং আপনি তার বিরুদ্ধে আবার আন্দোলন করলেন। রাজনৈতিক দলগুলো 3 জোটের রূপরেখা দিল, সেখানে তারা অনেকগুলো এটা কিন্তু আন্দোলনের মাঠে দেয়া ঘোষণা। আজকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কত নাটক হচ্ছে দেশে, কিন্তু তখন কিন্তু এটা কিন্তু একদম আমরা এই ঘোষণা দিচ্ছি। তিন জোটের রূপরেখা তো 90-এর আন্দোলন সফল হওয়ার আগেই ঘোষণা। হ্যাঁ, না, আই আন্ডারস্ট্যান্ড। আমি বলছি যে তার মানে এরকম আন্দোলনের মধ্যে যে ঘোষণা দেওয়া যায় এটা তো পরিষ্কার। তো এই আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থীদের 3টা আলাদা আলাদা জোট এই ঘোষণাটা দিয়েছে। সেখানে তারা অনেকগুলো ভালো ভালো কথা বলেছে। স্থায়ী গণতান্ত্রিক ধারা হবে দেশে, মৌলিক অধিকার বিরোধী আইন হবে না, অনেক ভালো ভালো কথা। এগুলো একটাও বাস্তবায়ন হয় নাই। শুধুমাত্র আমরা পার্লামেন্টারি সিস্টেমটা পেয়েছিলাম ফর দ্য টাইম বিং, কিন্তু সেটাও আমরা নিরঙ্কুশ করতে পারি নাই। 95-এ বিএনপি একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে, এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং পরবর্তীতে এই যে লগি বৈঠা, 111, এরপর 2008-এর আওয়ামী লীগ আসলো এবং তারপরে 3টা নির্বাচন। এই হচ্ছে জার্নি। তাহলে আপনি মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে একটা যে গণতান্ত্রিক রাষ্ট্র করার যে ব্যাপারে মৌলিক অধিকার, নাগরিক অধিকার নিশ্চিত করা হবে, এগুলো হয় নাই বাংলাদেশে। এখন 24-এ এসে আপনি যে কোনো গণ অভ্যুত্থান তো আসলে পূর্বের তার একটা ব্যাগেজ থাকে, সে ওই পূর্বের ধাক্কাগুলো থাকে। আদারওয়াইজ 24-এ গণ অভ্যুত্থান করতে হতো না। এটা কিন্তু শুধুমাত্র এমন না যে চাকরির আন্দোলন, এভাবে দেখলে এটা হবে না, ভুল হবে। যে আমরা যদি এভাবে দেখি একটা চাকরির আন্দোলন হচ্ছিল, হুট করে একটা আন্দাজে একটা হয়ে গেছে বা এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গণ অভ্যুত্থানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এভাবে দেখা যাবে না। মানে মানুষ যে গণ অভ্যুত্থানে সাড়া দিয়েছে তার কারণ হচ্ছে মানুষের অনেকগুলো ইস্যু ছিল, ন্যাশনাল অনেকগুলো ইস্যু ছিল। সে একটা হিস্টোরিক্যাল এজেন্টের অপেক্ষায় ছিল, যেটা রাজনৈতিক দলগুলো সেটা হওয়ার মানে হতে ব্যর্থ হয়েছে। আমি বলবো 24শে জানুয়ারি পর্যন্ত বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আন্দোলন ছিল। সেই আন্দোলনটা আমিও সেই আন্দোলনে অংশ নিয়েছি, কিন্তু তারা নির্বাচনের দাবিতে যে আন্দোলন, এটাতে জনগণ পরিষ্কারভাবে সাড়া দেয় নাই, এটা আমাদের স্বীকার করতে হবে। এর মানে এই না যে জনগণ ভোট দিতে চায় না, জনগণ অবশ্যই ভোট দিতে চায়, কিন্তু ভোটের দাবিতে আন্দোলনে সে যাবে না। আপনাকে এটা আদায় করতে হবে, কারণ এটা আপনার ইস্যু। যদি আপনি আদায় করতে পারেন, আমি গিয়ে ভোট দিয়ে আসবো। আর জুলাই মাসে জনগণের অবস্থান হলো যে ওই যে স্যার একটা মরে আরও 10টা আসে বা বাকিটি যায় না, এই হলো অবস্থা। অপরিচিত ছাত্রদের ডাকে এটা কেন করলো জনগণ? কারণ তার অনেকগুলো ইস্যু ছিল, সেই ইস্যুটা যাদের উপর ভর করলে বাস্তবায়ন করা সম্ভব তাদের উপর তারা ভর করেছে, এই হলো ইস্যু। এখন এই কারণেই হচ্ছে আপনার এই তাহলে আপনি যে ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপ, এটা কিন্তু শুধু কথার কথা না, এখানে এই ধরনের একটা সিস্টেম আছে। তাহলে এই সিস্টেমটাকে আপনার ঠিক করতে হবে এবং এটা বারবার দেখা যাচ্ছে। এখনও যদি আপনি এটা ঠিক না করে আবার ইলেকশনে যান, ইলেকশনের মধ্যে দিয়ে আবারও কিন্তু একই ঘটনা ঘটবে। আবার তত্ত্বাবধায়ক আপনি এনেছেন, আবার দেখবেন যে এই আওয়ামী লীগ যেটা করেছে এই ধরনের ঘটনা কেউ না কেউ করার চেষ্টা করবে। ঠিক আছে, এই কারণেই বলা হচ্ছে যে একটা মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্স, মিনিমাম এমন কিছু আপনি করেন যেটা ইরিভার্সিবল হবে। এই জিনিসগুলো যে আপনি করতে পারেন, এটাকেই আপনি আলঙ্করিক অর্থে সেকেন্ড রিপাবলিক বলতে পারবেন, অন্য কিছু না। সেকেন্ড রিপাবলিক নিয়ে অত মানে যে ধরনের গুঞ্জন এবং যে ধরনের জল্পনা কল্পনা করা হচ্ছে, এটা এত জল্পনা কল্পনার কিছু নাই। আপনি যদি মিনিমাম একটা চেঞ্জ আনতে পারেন, মিনিমাম চেঞ্জ তো এই গণঅভ্যুত্থানে পরে করতে হবে, আদারওয়াইজ এত রক্ত, এত আত্মদান কেন? এই মিনিমাম আত্মত্যাগটা যদি আমরা করতে পারি, তাহলে মানে মিনিমাম চেঞ্জটা যদি আমরা আনতে পারি, তাহলে যে বাংলাদেশটা আপনি পাবেন, এই বাংলাদেশটাই সেকেন্ড রিপাবলিক। এবং এর মানে হচ্ছে ফার্স্ট রিপাবলিক সহ আমাদের আগের, যদি আমরা ধরে নিই 71-এর মধ্যে দিয়ে আমরা ফার্স্ট রিপাবলিক পেয়েছি, মানে দেশ একটা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু সেই অনুযায়ী প্রতিষ্ঠান রাষ্ট্র করতে পারি নাই, তাহলে তার ওই কমিটমেন্টগুলো এখন এখানে এসে পুঞ্জীভূত হচ্ছে, এখানে এসে একীভূত হচ্ছে। এই অর্থে সেকেন্ড রিপাবলিকটাকে আপনি ধরতে পারেন। তো সবই এখানে আমি একটা জাস্ট আপনাকে কনসেপ্টটা জানতে চাই, আমি আপনাকে একটা ভিন্ন পার্সপেক্টিভ দিতে চাই। আপনি মাঝখানে যে কথাগুলো বলেছেন সেগুলো, জুলাই আগস্টে আন্দোলনে, হ্যাঁ ঠিক আছে, বিএনপি ভোটের আন্দোলন করছে, এখানে মাস পিপলের সমাগম কতটুকু হয়েছে হয় না এটা নিয়ে তর্ক থাকতে পারে বা বিভিন্ন কথাবার্তা হতে পারে বা রিপারকাশনসের ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তা হতে পারে। জুলাই আগস্টের আন্দোলনে আপনি বলছেন যে ইস্যুগুলো আসলে শুধু চাকরিভিত্তিক না, এটা আমিও বলতে চাই না, অবশ্যই শুধু চাকরিভিত্তিক ছিল না, কিন্তু মাস পিপলের নেমে আসার পিছনে তাদের ইস্যুগুলোর থেকে বড় ইস্যু ছিল শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিমের মৃত্যু। সেদিন 4 জন মানুষ, 4টা তাজা প্রাণ যদি মারা না যেত,
আমার মনে হয় না মানুষ মাস পিপলের বা জেনারেল মাস, যেটাকে আপনার পলিটিক্যাল এবং স্টুডেন্ট মাসের বাইরে জেনারেল মাস এই আন্দোলনে শরিক হতো না। হুম হুম। তো সেক্ষেত্রে আবার এটা একটা ভিন্ন পার্সপেক্টিভ না, আছে। এটা ভিন্ন পার্সপেক্টিভ। আপনি এইটা যে পতিত স্বৈরাচার আরেকজন জেনারেল এরশাদ কোনো একটা তার ইন্টারভিউতে বলেছিলেন যে নূর হোসেন মারা যাওয়ার পরে সে যদি আরও মানুষ মারতে যেত সে ক্ষমতায় টিকে থাকতে পারতো। তখন পরিস্থিতি ভিন্ন ছিল, এখনকার মতন এত ম্যাসেকার হয়তো বা হতো না, বাট হি ডিসাইডেড নট টু, উনি স্টেপ ডাউন করার ডিসিশন নিয়েছেন। তার মানে লাশের রাজনীতি একটা ইস্যু। সো এখানেও এটাই হয়েছে। না দেখেন, দুটো জিনিস, একটা হলো আপনি যেটা আবু সাইদ ওয়াসিমের কথা বললেন, ডেফিনেটলি তাদেরকে গুলি করে হত্যা করা, দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট, অফকোর্স দ্যাট ওয়াজ আ টার্নিং পয়েন্ট। কিন্তু তারপরে আপনি কিন্তু আপনার এটা- ক্ষমতা ছাড়তে চলে আসেন। হ্যাঁ, কিন্তু আমি যে বর্ণনাটা দিলাম বা যে প্রেক্ষাপট হাজির করার চেষ্টা করলাম, এর সাথে এর কোনো দ্বন্দ্ব নাই, এভাবেই ঘটে। মানে এইভাবেই ঘটে। আপনি চাকরি আন্দোলন করতে নেমেছেন এবং চাকরি আন্দোলনকে খুব ছোট করে দেখা যাবে না। না, চাকরি আন্দোলন অবশ্যই ছোট না। না, আমি বলছি কেন, আপনি দেখবেন যে অনেক দল থেকে বলা হচ্ছে যে আরে ওরা তো চাকরি আন্দোলন করতে নেমেছিল, মানে অ্যাজ ইফ এই গণঅভ্যুত্থানটা অ্যাক্সিডেন্টের মধ্যে, তারা চায় নাই কিন্তু অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে ঘটেছে। পৃথিবীতে সর্বত্র এই ধরনের, ধরেন ইন্টারনেটের দাম 3 পয়সা বাড়িয়ে দিচ্ছে, ট্রামের ভাড়া 3 পয়সা বাড়িয়ে দিচ্ছে, এখান থেকে শুরু হয়ে বড় বড় ঘটনা ঘটে। আপনি চিলি সহ অন্যান্য দেশ দেখবেন এটাই ঘটে। আর আপনি যেটা বললেন যে এই হত্যাকাণ্ডটা একটা মানুষকে মুভ করার ক্ষেত্রে হেল্প করেছে, এটা সত্যি। কিন্তু আপনি দেখবেন যে এটা বলার আরেকটা বিশেষ কারণ হচ্ছে, এটা আপনারা সবাই রিলেট করতে পারবেন, দেয়ার ওয়াজ অলওয়েজ আ সার্টেন পোর্শন অফ দ্য সোসাইটি যেটা উপরে অ্যাটাক হতো, বাট এই জুলাই আগস্টে এটা হয় নাই। এটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপরে পার্সোনাল ফিজিক্যাল ভায়োলেন্স যখন হলো, মনোপলি অফ ভায়োলেন্সটা তখনই ভাঙার জন্য বাকি সব মানুষ নেমে আসলো। রাইট। না, দুটো জিনিস এখানে আমি বলবো। এক নম্বর কথা হচ্ছে যে এই যে আপনি বললেন ছাত্র হত্যা যখন শুরু হয়েছে ম্যাসিভ লেভেলে, তখন মানুষের সব অংশে, বিশেষত মিডল ক্লাস, এটা দ্বারা চরমভাবে মুভড হয়েছে। সব হত্যাকাণ্ডে মিডল ক্লাসকে নাড়া দেয় না, কিন্তু তারা যে নামবে, কাদের ডাকে নামবে, মানে যদি ওই ধরনের প্রোগ্রাম না থাকতো, ওই ধরনের নেতৃত্ব না থাকতো, তাহলে কিন্তু এই ক্ষোভটাকে আপনি কিভাবে, মানে নেতৃত্বহীনভাবে এটা হতো না। ফলে একটা যারা সামনের দিকে ছিল, নেতৃত্ব পর্যায়ে ছিল, তারা একটা পলিটিক্স হাজির করেছে বলেই আপনি আপনার ক্ষোভটা সহ নেমে যেতে পেরেছেন। আপনি বলছেন যে ওকে, যদি আমি মরেও যাই তবু আমি নামবো, ঠিক আছে। আমি এটার কথা বলছি। আর একটা লাস্ট যেটা বলবো এরশাদ আমলে, সেটা হলো নূর হোসেনের আগে 82-83 সাল থেকে কিন্তু এরশাদ ছাত্র হত্যা শুরু করেছে, বাট মানে স্কেল অফ ভায়োলেন্স, এবং কিন্তু তখন থেকেই এরশাদের বিরুদ্ধে একটা অবস্থান ছাত্রদের এবং রাজনৈতিক দলগুলোর ছিল। রাজনৈতিক দলগুলো কম ছিল, তারা ইভেন মানে বিশেষত আওয়ামী লীগের ছিল না, বিএনপির একটা অবস্থান ছিল, মানে সে এই সরকারকে কোঅপারেট করবে না। কিন্তু অবশ্যই স্কেল অফ ভায়োলেন্স এটা যেটা আমরা দেখছি, এটা নজিরবিহীন। হ্যাঁ, কিন্তু এইটার ক্ষেত্রেও মনে রাখতে হবে যে এই আন্দোলনটা ছাত্ররা যদি ওই রকম প্রোগ্রাম দিয়ে হাজির না হতো এবং তারা যদি নেতৃত্ব না দিত, তাহলে অনেক লাশ পড়ার পরেও আওয়ামী লীগ টিকে যেতে পারতো। এবং শেখ হাসিনা যে এত ব্রুটাল হত্যাকাণ্ডের দিকে গেল, এটাই তার কনফিডেন্সটা ছিল এই যে আসলে তো বিএনপি 7 জানুয়ারি পর্যন্ত পারে নাই, সুতরাং এখন কে আর, মানে আওয়ামী লীগের গ্রামারের মধ্যেও কিন্তু ছাত্ররা এসে এটার নেতৃত্ব নেবে, এটা ছিল না। তারা ভাবছে যে আমরা তো 7 জানুয়ারি পর্যন্ত কন্টেইন করে ফেলছি, আমেরিকা কন্টেইন, বিএনপি কন্টেইন, বিরোধী রাজনৈতিক দল সবাই কন্টেইন, সুতরাং আমি সিকিউর এবং আমি এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারি। এই কনফিডেন্সই তার জন্য বুমেরাং হয়েছে। থ্যাংক ইউ। সুমন ভাই, নেতৃত্বের কথা আসছে, অভ্যুত্থানের নেতৃত্ব এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়, অনেকে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করেন, অনেকে একটি সম্মিলিত নেতৃত্বের কথা বলেন, অনেকে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, বর্তমানে এনসিপির নেতৃত্বের কথা বলেন। এটা নিয়ে একটা মন কষাকষিও আছে, রাজনৈতিক দূরত্ব আছে। আপনি এই জিনিসটা যদি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ক্লিয়ার করতেন। আমি একটু আগের যে প্রশ্নটা আপনি করেছিলেন ওই প্রশ্নের সূত্রেই আমি শুরু করি আর কি। সেটা হচ্ছে যে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 71-এ কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম, একটা ভূখণ্ড পেয়েছিলাম, একটা পতাকা পেয়েছিলাম, এবং একটা আমাদের নিজস্ব একটা দীর্ঘদিনের যে চাহিদা একটা ভূখণ্ডের, এটা কিন্তু আমরা 71-এ অর্জন করেছিলাম। আমরা কিন্তু আপনার এই 24-এ এসে আমরা কিন্তু নতুন করে কোনো ভূখণ্ড পাইনি, নতুন করে কোনো স্বাধীনতা পাইনি, নতুন করে কোনো পতাকা পাইনি। এটা অবশ্যই জাতির জীবনে এজেন্সি আমরা পেয়েছি। অবশ্যই আপনি কিন্তু এটার আমি গুরুত্ব অস্বীকার করার জন্য বিষয়টা বলছি না। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে একটা বিষয় কিন্তু ধারণ করা উচিত, সেটা হচ্ছে যে 71 হচ্ছে আমার ভিত্তি,
এবং আমি 24-এ যে গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছি আমরা সামগ্রিকভাবে, এইটা হচ্ছে আপনি ধরেন যদি 1975 সালের 7ই নভেম্বর যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল, সেদিনের আপনার দৈনিক বাংলা পত্রিকা সেদিন একটা বিশেষ টেলিগ্রাম প্রকাশ করেছিল 7ই নভেম্বর সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত রাজপথের কী দৃশ্যাবলী ছিল। আপনি যদি 5ই আগস্টের ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথের যে দৃশ্য, এর সাথে কিন্তু আপনি 7ই নভেম্বরের দৃশ্যটা মিল পাবেন। এখন 7ই নভেম্বরও কিন্তু একটা বড় ধরনের অভ্যুত্থান, যেখানে হচ্ছে খালেদ মোশাররফ সম্পর্কে নানান কন্ট্রোভার্সি আছে, নানান কথা প্রচলিত আছে। ধরেন একটা কথা প্রচলিত আছে যে উনি ভারতপন্থী ছিলেন, এবং বাংলাদেশের আপামর জনতা মনে করেছিল যে 3রা নভেম্বর ভারতপন্থী একটি বিপ্লব হওয়ার পরে 7ই নভেম্বর বাংলাদেশপন্থীরা হচ্ছে আবার ক্ষমতাটা নিয়ে নিয়েছে ভারতপন্থীদের কাছ থেকে। তো বাংলাদেশের মানুষ কিন্তু সেদিনও রাজপথে নেমে এসেছিল। এখন আপনার হচ্ছে 90-ও কিন্তু আমরা একটা অভ্যুত্থান পরবর্তী বিজয় অর্জন করেছি। এখন বিষয়টা হচ্ছে যে 24-এর গুরুত্ব আমি কমাতে চাইছি না, এবং 24-এর আরও একটা ব্যতিক্রমী দিক বরং হচ্ছে সেটা যে এখানে কিন্তু আমরা আওয়ামী লীগ বাদে আর ফ্যাসিবাদ বিরোধী সবাই কিন্তু এখানে জড়িত ছিল। আমি সাম্প্রতিক একটি আলোচনায় দেখলাম যে মানে বিভিন্ন আলোচনায় অনেকে বলার চেষ্টা করেন যে বিএনপি মহাসচিব হচ্ছে আপনার 26 জুলাই একটি স্টেটমেন্ট দিয়েছেন যে বিএনপি এখানে জড়িত নেই। এখন আন্দোলনের মধ্যে কিন্তু নানান কৌশল থাকে, আপনাকে কিন্তু বিষয়টা বুঝতে হবে। আপনি ধরেন শহীদ ওয়াসিম 16 তারিখে মারা গেছে। আমি যে সময়টায় আমরা শহীদ ওয়াসিমের মৃত্যুর খবরটা পাই, নিহত হবার খবরটা পাই, আমরা অনেকেই কিন্তু সে সময় শহীদ মিনারে, এবং সেদিন আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আমি শহীদ মিনারের থেকেই এই সংবাদটা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনার হচ্ছে সেদিন অবস্থানটা ছিল শহীদ মিনার কেন্দ্রিক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু, আমি এটা শুধুমাত্র মুখের কথা না, এটা কিন্তু আমি বিভিন্ন সময় ভিডিওগুলো ফেসবুকে পোস্টও করেছি যে আমরা কিন্তু পুরো শহীদ মিনার ঘিরে সেদিন অবস্থান নিয়েছিলাম, এবং সেখানে বসেই আমরা ওয়াসিমের এই নিহত হবার সংবাদটা পাই। আবু সাইদের নিহত 6 জন সেদিন নিহত হয়েছিল। বিষয় হচ্ছে যে আমরা একটা বিষয় কিন্তু খুব সচেতন থাকা দরকার, যে প্রবণতাটা আমি গত কিছুদিন ধরে দেখছি, সেটা হচ্ছে যে 71 পরবর্তী ইতিহাসের যে আওয়ামীকরণ হয়েছিল, ইতিহাসের যে দখলদারিত্ব হয়েছিল, একই প্রবণতা কিন্তু 5 তারিখের পর থেকে আছে। আপনি গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারদের বাদ দিয়ে আপনি যে একক কৃতিত্ব দাবি করছেন, এটা কিন্তু আওয়ামী চরিত্র, এটা কিন্তু আওয়ামী বয়ান। আমাদের কিন্তু এই যে মানে গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে আপনার 3রা আগস্ট হচ্ছে আপনার এক দফা ঘোষণা করা হয়েছিল। আপনার আমি সেই ভিডিও আমি ফেসবুকে পোস্ট করেছি। আমরা হচ্ছে সম্ভবত 29 তারিখ, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, কোনো একটা শুক্রবারে আপনার হচ্ছে আমরা কিন্তু শাহবাগ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত হাসিনার, মানে আমি যদি সরাসরি স্লোগানটা বলি, আমরা এইভাবে স্লোগান দিয়েছে যে দড়ি লাগলে দড়ি নে, রশি লাগলে রশি নে, হাসিনাকে ফাঁসি দে। এই স্লোগান কিন্তু আমরা 3 তারিখের অনেক আগেই দিয়েছি। এখন আমি সবার প্রতি নিবেদন করব যে এই যে 5 তারিখ পরবর্তী সময়ে আমাদের মধ্যে আমরা 71-এর যে আওয়ামীকরণ প্রজেক্ট, আপনার হচ্ছে 71 পরবর্তী যে ইতিহাসের দখলদারিত্ব, সেই চরিত্র কিন্তু আমাদের যাতে নতুন করে আমাদের উপরে ভর না করে, এই মূল্যটা কিন্তু আমাদেরকে 50 বছর ধরে দিতে হয়েছে। এখন 24-এর যে দখলদারিত্ব, এটা যাতে কোনোভাবে কায়েম না হয়, আমরা বারবারই চেষ্টা করছি যে এই বিষয়টা যাতে কোনোভাবে না হয়। এবং আমি যদি আমার সংগঠনের কথা বলি, একক ছাত্র সংগঠন হিসেবে আমার সংগঠন কিন্তু সবচাইতে বেশি শহীদের সংগঠন, কিন্তু আমরা কিন্তু বিষয়গুলো বারবার সামনে আনার চেষ্টা করি না। কারণ আমরা এই বিষয়টা সামনে আনার কিন্তু চেষ্টাও করিনি। যখন আমি 7ই আগস্ট একটা সমাবেশ করতে গেলাম, যখন বাংলাদেশে কোনো ধরনের সরকার নেই, আপনার হচ্ছে পুরো রাষ্ট্র অরক্ষিত, আমাদের পার্শ্ববর্তীদের দিক থেকে এক ধরনের থ্রেট অনেকে বোধ করছিলেন, সেই সময় রাষ্ট্রের দিক থেকে এবং বাংলাদেশপন্থী শক্তির তরফ থেকে এক ধরনের শক্তি প্রদর্শনের সমাবেশ, রাজনীতি নানান বিষয় থাকে। এই বিষয়টিকে উদ্দেশ্য করে 7ই আগস্ট আমরা একটি সমাবেশ ডেকেছিলাম। সমাবেশ ডাকার সাথে সাথে বলা হলো যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। যখন আমাকে এই প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো, তখন আমি আমার কিছু ভূমিকা বলতে বাধ্য হলাম। এখন আমরা কিন্তু ফাইটটা, আমি নিজে 15 তারিখের আগ পর্যন্ত, 1 তারিখ থেকে সম্ভবত মুভটা শুরু হয়েছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রতিটা মিছিলে স্বতন্ত্র অবস্থান ছিল। আমি প্রতিদিনের ভিডিও দিতে পারবো। আপনার 16 তারিখ থেকে যখন মাঠের লড়াইটা শুরু হয়ে গেল, আমি নিজে 16 তারিখ শহীদ মিনারে ছিলাম। আপনার বরং এখানে আন্দোলনের মাঝে আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না। ধরেন 16 তারিখের যে মিছিলটা আপনার শহীদ মিনার থেকে বের হলো, আমরা জানি যে এই মিছিলটা যাবে হচ্ছে রাজু ভাস্কর্যের দিকে, দোয়েল চত্বর হয়ে। আমরা গেলাম আপনার হচ্ছে দোয়েল চত্বর পর্যন্ত। ওখানে গিয়ে হঠাৎ করে দেখলাম যে মিছিল বন্ধ হয়ে গেল। আপনার
রিফাত রশিদরা মাইক হাতে নিয়ে ঘোষণা করলো যে আমরা রাজুর দিকে যাব। আপনার মাইকটা ছিনিয়ে নিয়ে সার্জিস ঘোষণা করলো যে এই মিছিল রাজুতে যাবে না, আমরা শহীদুল্লাহ হল হয়ে চলে যাব। আপনার 10 মিনিট আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আমরা ওদেরকে বলেছি যে আমরা এই মিছিলের সামনে থাকবো, চলো আমরা রাজুতে যাই। আজকে সবাই এই মিছিলে এসেছে রাজুতে যাওয়ার জন্য, শহীদুল্লাহ হল হয়ে বের হয়ে যাওয়ার জন্য না। ওরা কিন্তু আমাদের কথা শুনে নাই। এখানে পুরো মিছিল দাঁড়িয়ে আছে, ওনার থমকে আছে, সবাই হতাশ। আপনার সবাই এসেছে ওই দিন ফাইট করার জন্য, ছাত্রদল সামনে ছিল, আমি ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করতে পারবো। কিন্তু ওখানে সবাই দেখছে যে সমন্বয়করা নিজেদের মাঝে তর্ক করছে। আপনার শেষ পর্যন্ত কিন্তু রিফাত রশিদদের কথা বাস্তবায়ন হয়নি। সার্জিসদের যে মতামত ছিল, হাসনাত আবদুল্লাহদের মতামত ছিল, এক পর্যায়ে কিন্তু নাহিদ সম্ভবত ওখান থেকে বিরক্ত হয়ে শহীদুল্লাহ হলের দিকে হাঁটাও দিয়েছিল। তো আমরা কিন্তু এই বিষয়গুলো আসলে সামনে আনা তখনই দরকার হয় যখন আপনি আমাকে অপ্রয়োজনীয়ভাবে উস্কানি দেবেন। আমি কিন্তু বিষয়গুলো সামনে আনতে চাই না। এখন এখানে নানান বিষয় আছে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই মিলে সর্বতভাবে সফল হয়েছি। আমরা এক ধরনের নতুন বাংলাদেশ অর্জন করেছি, যেটা আমাদের গত 16 বছরের বিষয় ছিল। এখন আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে বিএনপিকে গত 16 বছর ধরে ব্যর্থ বলার যে বিষয়টা, আপনি ধরেন লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি 42 বছর লেগেছে তার পতন করতে। আপনি ধরেন জিম্বাবুয়েতে রবার্ট মুগাবে, যার হাত ধরে কিন্তু স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত, আপনার রবার্ট মুগাবের পতন করতে কিন্তু 37 বছর সময় লেগেছে। আপনার ধরেন ইরানে রেজা শাহ পাহলভি, তার পতন করতে 38 বছর সময় লেগেছে। আপনার ধরেন কঙ্গোতে সেকো, তার পতন করতে 36 বছর সময় লেগেছে। এখন এই যে 36 বছর 42 বছরের যে ফাইট, আপনি প্রথম দিন হয়তো একজন প্রথম বছরেই হয়তো দেখা গেছে যে সে হয়তো এই ফাইটটা করতে গিয়ে মারা গেছে, তার এই লড়াইটাকে কি আপনি অস্বীকার করবেন? তার কি আপনি শহীদের তালিকায় বিবেচনা করবেন না? এখন এই যে আপনি 16 বছরের আমার ফাইটটাকে অস্বীকার করছেন, আমি কিন্তু এখানে আমার কেরিয়ার বিসর্জন দিয়ে, আমার পরিবার বিসর্জন দিয়ে, আমার পড়াশোনা বিসর্জন দিয়ে, এক ধরনের আমি তো বললাম যে এই যে রমজান মাস চলছে, আমার বন্ধুবান্ধব যখন ক্যাম্পাসে একসাথে ইফতার করতো, সেই ইফতার আমি কখনো করতে পারিনি। এই 16 বছর পরে এবার আমি প্রথমবার সুযোগ পেয়েছি, এখনো পর্যন্ত যাইতে পারিনি। কিন্তু আপনি যে আমার এই 16 বছরের ফাইটটাকে অস্বীকার করেছেন, এটা কিন্তু অমানবিক বিষয়। আপনি এই 16 বছরের ফাইটটাকেও স্বীকার করেন, আমি আপনার এই জুলাইয়ের আন্দোলনটাকেও স্বীকার করি, সবাই মিলে সর্বতভাবে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। এখানে কিন্তু বাংলাদেশের এখনও প্রশাসন সহ সর্বক্ষেত্রে ফ্যাসিবাদের ভূত কিন্তু চেপে আছে। এর বিরুদ্ধে ফাইটটা কিন্তু আমাদের করা লাগবে। আমরা বলতে চাই যে আমাদের অনেকক্ষণ হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলি যে আমরা যাতে কেউ কারো অবদানটা অস্বীকার না করি। এখানে ফাইটটা সবার ছিল, সবাই মিলে আমরা জিতেছি। আমরা তো বলি যে আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে ছিল, তাদের সাথে মিলে আমরা ফাইটটা করেছি। কিন্তু আমাকে আপনি এখান থেকে কোনোভাবে খারিজ করে দিন না, তাহলে কিন্তু আপনার ব্যাপারে আমার নানা প্রশ্ন আছে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু শিমুল ভাইকে দিয়ে শুরু করে আমি তুষার ভাইয়ের কাছে আসবো। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, কয়েকটা কথা তাহলে আছে। একটু শর্ট করে বলবেন। হ্যাঁ, শর্ট করে আমি উনি যেটা বলেছেন আমি সেটা তর্ক করবো না, কিন্তু আমি কিন্তু কাউকে খারিজ করার প্রশ্নে আসে না। শুধু তুষার ভাই, আমার মনে হয় প্রশ্নটা শুধু আপনার কেন্দ্রিক না। আই আন্ডারস্ট্যান্ড, আমি বলছি না অফকোর্স, কিন্তু সেইখানেও আমার একটা ডিফারেন্ট টেক আছে, এটা আমি একটু বলার চেষ্টা করছি যে গণ অভ্যুত্থান মাত্রই হচ্ছে এটা সবার, ডেফিনেটলি, কিন্তু কারা গাঠনিক শক্তি, কারা মূল নেতৃত্ব, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এর মানে এটা না এটা যে আওয়ামীকরণ করা হচ্ছে, এরকম না। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র দলের এখানে ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু এটাও মনে রাখতে হবে ছাত্র দল এখানে ছাত্র দল হিসেবে হাজির ছিল না। জানুয়ারি পর্যন্ত তাদের যে মুভ, তাদের যে আন্দোলন, সেগুলো ছিল তারা দলীয় দল হিসেবে, বিএনপি হিসেবে। এখন যদি পুরো বিএনপির সাংগঠনিক কাঠামো এই জুলাই মাসে এই আন্দোলনে থেকে থাকে, তারা আসলে জনগণ হিসেবে উপস্থিত ছিল, এটা আমাদের পার্থক্য করতে পারতে হবে। আমি কারোর অবদান নেতৃত্ব কি হিসেবে উপস্থিত ছিল, আমি কারোর অবদান অস্বীকার করছি না, কিন্তু কোনটা দলীয় আন্দোলন আর কোনটা জনগণের আন্দোলন, ফলে আপনি জনগণ হিসেবে এখানে উপস্থিত ছিলেন, অবশ্যই আপনার একটা সাংগঠনিক পরিচয় আছে, কিন্তু সেটা এখানে প্রমিনেন্ট ছিল না। আমি এটা জানার জন্য জিজ্ঞাসা করছি। ছাত্রদলের আপনি খুব ক্লিয়ারলি বলেছেন আপনি যেটা মনে করেন, জনগণ হিসেবে উপস্থিত ছিল, যেই থাকুক বিএনপি বা ছাত্রদলে তার অবস্থান যেটাই থাকুক, কিন্তু নেতৃত্ব বা নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, তারা কি হিসেবে উপস্থিত? তারা এখানে ছাত্র নেতা হিসেবে উপস্থিত ছিল। এখানে কি সংগঠনের প্রাধান্য পাবে নাকি তারা তখন তো সংগঠন ছিল না, ওটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম ছিল, আন্দোলনের প্ল্যাটফর্ম। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তখন 5 তারিখের আগে যে বৈষম্য বিরোধী ছাত্র, সমস্যাটা কোন জায়গায় হচ্ছে আমি আপনাকে বলি। এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, আন্দোলনের মঞ্চে সবাই ছিল, 150 জন বা 60 জনের মতন সমন্বয়ক ছিল, সহ সমন্বয়ক ছিল। সেখানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সকল দলের ছিল, অবশ্যই নতুন ছাত্র রাজনৈতিক দল বা এনসিপির লোকজন ছিল,
ছাত্র দলের লোকজন ছিল, ছাত্র শিবিরের লোকজন ছিল, বাম সংগঠনগুলোর লোকজন ছিল, নারীরাও ছিলেন, ছাত্রলীগ থেকে ছেড়ে দিয়ে আসা কিছু ছেলেপেলেও ছিল। তাহলে ইন দ্যাট কেস তারা সবাই ছাত্র পরিচয় ছিল, কোনো দলীয় পরিচয় ছিল না। তার মানে একটা কথা আমরা সর্বসম্মতভাবে খারিজ করতে পারি, যে কথাটা বলা হয় বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে, বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়, জামাতকে উদ্দেশ্য করে বলা হয় যে ১.৫ দশকের আন্দোলনে তারা কিছু করতে পারে নাই, বাট নতুন নেতৃত্ব বলতে যেটা বাংলাদেশে কমনলি বোঝায় তারা করতে পেরেছে। এই নতুন নেতৃত্বের অংশ তো শিবিরও আছে, জামাত ইসলামী আছে, বিএনপি আছে, ছাত্রদল আছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, মানে এই কথাটাকে, এটার ঝাঁজ যেমনই হোক, মেজাজ যেমনই হোক, এটার মধ্যে একটু খারিজি টোনও থাকতে পারে, কিন্তু এই কথাটাকে আমলে নিতে হবে যে কী বলতে চাওয়া হচ্ছে। 16 বছরে বিএনপি, ছাত্রদল, তাদের যে আন্দোলন, তাদের যে আত্মত্যাগ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এটা তো আমরা চোখের সামনে আছে। কিন্তু আমি যেটা একটু আগে বলার চেষ্টা করলাম, এখানে আপনাকে জানুয়ারি এবং জুলাইকে আলাদা করতে পারতে হবে। জানুয়ারি আন্দোলনের একটা ধরন ছিল, দ্যাট ফেইল্ড। এখন আপনি বললে হবে না যে জানুয়ারি পর্যন্ত আমরা মাঠ গুছাইছি, জুলাই এসে গোল দিয়েছি। এটা যদি আপনি বলেন তাহলে আপনি আসলে এক ধরনের অসততা করছেন। জানুয়ারির আন্দোলন একটা দাবিতে ছিল, সে আন্দোলনটা সফল হয় নাই। জানুয়ারির পরে কেউ ভাবে নাই যে আপনি বিএনপির স্থায়ী কমিটির অবজারভেশন কী ছিল তখন, যে আমরা দেখি আমেরিকা কী করে, স্যাংশন দেয় কিনা জানুয়ারির পরে, এগুলো পত্রিকা রেকর্ডেড। আমি বলছি আন্দোলনে একটা পদ্ধতি ফেল করেছে, আরেকটা পদ্ধতি উইন করেছে, সেটার অংশীদার অবশ্যই ছাত্রদল, অবশ্যই ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এই জিনিসটা আমাদেরকে আমলে নিতে হবে যে 16 বছরের আন্দোলনের একটা পদ্ধতি, আপনি একটা হলো আপনার ত্যাগ তিতিক্ষা, আপনি যে জুলুমের শিকার হয়েছেন, এটা এক ব্যাপার। আর আপনি আন্দোলনটাকে আসলে এগিয়ে নিতে পেরেছেন, আপনি ব্যাটনটা ওর হাতে দিতে পারছেন, আপনি পারেন নাই। মানে আপনি জানুয়ারি পর্যন্ত এমন না যে জানুয়ারি এবং জুলাইয়ের কিন্তু একটা মাঝখানে একটা ছেদ আছে, এই ছেদটাকে মানে আপনাকে আমল নিতে হবে। নেতৃত্বের গ্রুপে যদি তাদের ছেলে পেলে থাকে তাহলে তো তারা তাদের রিপ্রেজেন্টেটিভ দিয়েছে নেতৃস্থানীয় গ্রুপে। না, অবশ্যই তারা তো ছাত্র সমাজ, ছাত্রদল তো ছাত্র সমাজের অংশ, ছাত্র শিবির তো ছাত্র সমাজের অংশ, সেই ছাত্র সমাজের যে গৌরব সেটা তো তারাও অংশীদার, এটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলছে না। নেতৃত্বের অংশ হিসেবে বলছি, নেতৃত্ব দেয়া আর এখন একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আপনি জানবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি, খুবই থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন, নেতৃত্ব দেওয়া এবং পার্টিসিপেশনের মধ্যে পার্থক্য আছে। তো নেতৃত্বস্থানীয় যে গ্রুপ 158 জন সমন্বয়ক, এখন তাহলে তো আমি তো এটা এখন এই প্রশ্ন তুলে মনে হবে যে আমি তাদের অবদানকে অস্বীকার করতে চাচ্ছি। 158 জন যে সমন্বয়ক ছিল, এর মধ্যে ছাত্র দলের বা ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পদে ছিল এরকম কয়জন আছে? গুরুত্বপূর্ণ পদ তো আপনি, আমার মনে হয় যে সমন্বয়ক প্রধান কয়েকজন বাদে আপনি সবাই আমাকে মাইকই ধরতে দেন নাই, আপনি কিভাবে আশা করেন যে দ্যাট মিন্স হচ্ছে যে এই ধরনের আন্দোলন। আমি এটা একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, এটার অনেক ভিডিও ফুটেজও আছে, আন্দোলনের শুরুর দিকে আমরা দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। ছাত্র দলের চিহ্নিত ছেলেরা যখন মাইকের কাছাকাছি দেওয়ার চেষ্টা করেছে, আজকের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে সরিয়ে দিয়েছে। না, এই ধরনের যে কোনো আন্দোলনে যেটা হয়, সবাই একটু নন পার্টিজান ফেস চায়। দ্যাট ইজ দ্য প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে ওই জায়গাতে আমার কারো নেতৃত্ব মানতেই সমস্যা। আরেকটা কথা, আপনি আমাকে যদি একটা জায়গাতে আপনি নন পার্টিজান ফেস রাখার জন্য আমাকে যদি কথা বলতে, যে কোনো আন্দোলনে হয়, আমি আপনাকে একটা জিনিস বলি, আমি ক্যাম্পাসে আন্দোলন করেছি, যখন এটা সাধারণ ছাত্রছাত্রীর সংশ্লিষ্ট কোনো ইস্যুতে আন্দোলন হচ্ছে, যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না, তখন অন্যান্য ছাত্রদল সহ, ছাত্রদলের এরা কি আমাদের আন্দোলনে সাপোর্ট করে নাই? তখন করেছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো কি করে নাই? করছে। কিন্তু তারা আমাকে কেন সামনে দিছে? বিকজ আমাকে কেন ওই আন্দোলনের আহ্বায়ক বা মুখপাত্র বানাইছে? বিকজ তারা জানে যে একটা নন পার্টিজান ফেস থাকলে এটা ছাত্র সমাজের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এটা স্বীকৃত পদ্ধতি। 26 জুলাইয়ের কথাটা আমার ধারণা যে আমি নাসির সাহেবের সাথে একটা আলোচনায় ছিলাম, ওনাদের সেক্রেটারি, তো উনি হয়তো ওইটা রেফারেন্স দিচ্ছেন। ওইটা আন্দোলনের কৌশল হিসেবে উনি বলে থাকতে পারেন যে এই আন্দোলনে আমাদের সংশ্লিষ্টতা নাই, বলে উনি আন্দোলনে উপকার করেছেন, আমি মানতে রাজি আছি। কিন্তু আপনাকে আমি এখন পত্রিকার রেকর্ড দিতে পারবো, 7 তারিখে, জুলাইয়ের 7 কিংবা 8 তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে কোটা আন্দোলনের মধ্য দিয়ে আসলে মূল সমস্যা থেকে দৃষ্টি দূরে সরানোর একটা ষড়যন্ত্র হিসেবে। ফলে কোটার ব্যাপারে পুরো সমাজের, মানে পলিটিক্যাল সমাজের, জনগণের না, পলিটিক্যাল সমাজের এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল যে ওরা তো স্বার্থপর, চাকরির আন্দোলন করে। ঠিক আছে, চাকরির আন্দোলন যে একটা পলিটিক্যাল আন্দোলন, এবং চাকরির আন্দোলন আপনাকে, এবং শেষ পর্যন্ত কি হয়েছে দেখেন, 18 সালের আন্দোলনের সাথে পার্থক্য কোথায়? যখন আপনি স্টেটকে আক্রমণ করেছেন তখনই আপনি উইন করেছেন। এই চাকরির এই ইস্যুটাতে ন্যায্যতা পেতে গেলে আপনাকে এই স্টেটকে ফল করাতে হবে। দ্যাট হ্যাপেন।
ঠিক আছে, এইটাই আর কি। ফলে আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর, যেটা বারবার আমি সমালোচনা করি এবং আমি এটা করতে থাকবো, তার কারণ হচ্ছে তারা নির্বাচনকেই মনে করে আন্দোলন, বাকি অন্য যে কোনো আন্দোলন করলে মনে করে যে এটা হচ্ছে দৃষ্টিকে বা ঘটনাকে অন্যদিকে মনোযোগ সরানোর একটা চেষ্টা চলছে। কিন্তু আমি ওইটাই বলতেছি যে জনগণের চাওয়াটা আপনাকে আলাদা করে বুঝতে হবে। জনগণের নির্বাচন জনগণের চাওয়া না, মানে এমন না যে জনগণ নির্বাচনে ভোট দিতে চায় না, ভোট দিতে চায়, কিন্তু আমি আবারও বলছি জনগণ ভোটের আন্দোলনে সাড়া দেবে না। আপনি এখন বিএনপিকে আন্দোলন করতে বলেন, বিএনপি তো বলছে তারা আন্দোলন করবে, বিএনপি এখন আন্দোলন করুক নির্বাচনের দাবিতে, তাদের দলের বাইরে সাধারণ জনগণ এটাতে পার্টিসিপেট করবে না। সেটা কেন কেন কারণ তারা জনগণ কি ভোট দিতে চায় না? যদি আপনি ভোট দেন, দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেন, মানে একটা উৎসবের পরিবেশ তৈরি হবে, জনগণ ভোট দিতে যাবে, কিন্তু ভোটের আন্দোলনে তারা আসবে না। এই এই জিনিসটাকে আমি আমলে নেওয়ার কথা বলতেছি। এটা যদি আমরা ভাবি তাহলে আমাদের কাছে একটা ডিফারেন্ট পিকচার হাজির হবে যে জনগণ কোন আন্দোলন করে কেন করে, আর দলগুলো কোন আন্দোলন করে কেন করে, শেষ পর্যন্ত কোনটা জেতে। থ্যাংক ইউ। এই বিষয়ে বলার থাকলে আমরা একটু পরবর্তীতে আমি একটু বলতে চাই, আমরা একটু আগাতে যাচ্ছি আলোচনা, একটু আমরা আমি খুব সংক্ষেপে শেষ করে দিব। সেটা হচ্ছে যে এই যে আপনি 7ই জানুয়ারির আন্দোলন এবং জুলাইয়ের আন্দোলনকে পার্থক্য করতে যাচ্ছেন, এটা হচ্ছে খুবই উদ্দেশ্যমূলক আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনার হচ্ছে ধরেন আমি যদি একজন শহীদের উদাহরণ দিই, শহীদ ওয়াসিম আকরাম, আপনি যদি তার মৃত্যুর কয়েক ঘন্টা আগের পোস্টটা, সর্বশেষ তার জীবনের পোস্টটা আপনি পড়েন, সেটা হচ্ছে যে তার ভাষাটা এরকম, এক্স্যাক্ট আমি হয়তো বলতে পারবো না, কিন্তু ভাষাটা এরকম যে আমার সংগঠন এই আন্দোলনের সাথে আছে, আমি এই পরিচয় শহীদ হব। শহীদ ওয়াসিম আকরাম কিন্তু একদম স্ট্রেইট বলেছে, আপনাকে কিন্তু ওইটা আমলে নিতে হবে। ও বলেছে যে আমি এই পরিচয় শহীদ হব। এই পরিচয় কি পরিচয়? এটা ছাত্র দলের পরিচয়। আমি যে 16ই আগস্ট থেকে আন্দোলন করলাম, আপনার হচ্ছে 19 জুলাই, আপনার হচ্ছে আমি জুমার নামাজের পরে আমরা সায়েন্স ল্যাব এলাকায় ছিলাম। সেদিন হেলিকপ্টার থেকে, আমরা তো কোনোদিন চিন্তা করি না যে রাষ্ট্রীয় হেলিকপ্টার থেকে এসে গুলি করতে পারে। সেদিন হেলিকপ্টার থেকে প্রথম গুলিটা আমাকে করা হয়েছিল। এখানে অনেকেই সাক্ষী আছে, আমাদের ছাত্র ফেডারেশনের সেক্রেটারি আরিফ ভাই ওখানে ছিলেন, ছাত্র অধিকারের কয়েকজন ছিলেন, শিবিরের কয়েকজন ছিলেন। আপনার হচ্ছে যখন আমরা সায়েন্স ল্যাবের, আপনার সাংবাদিক প্রিয় ভাই, আমার চোখের সামনে উনি মারা গেছেন। আপনার যখন গুলিটা হেডশট শুরু হলো, আমরা ল্যাব বেইটের, আমি দোতলায় আশ্রয় নিয়েছিলাম। আমি চোখে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আসলে কিছুই করার ছিল না। আমার চোখের সামনে শহীদ প্রিয় ভাই সাংবাদিক, উনি ওই যে আইডিয়াল কলেজের মোড়টাতে, আমি দেখলাম যে ওনার মাথায় হেডশট করা হলো এবং উনি পড়ে যাচ্ছেন। এরপরে কিন্তু ওরা ফিরে এসে আবার ওনার ডেড বডির উপরে আবার গুলি করেছিল। তো আমি যে এই আন্দোলন, ধরেন আমি যদি আমার কথা বলি, আমি তো এই আন্দোলন ছাত্রদল হিসেবে পার্টিসিপেট করেছি। আমি জানি যে এটা সর্বজনের আন্দোলন, সর্বতভাবে সবার আন্দোলন, এবং সেখানে আমি বিএনপির বাইরে অন্য কোনো পরিচয়ে আমি কিন্তু সেখানে পার্টিসিপেট করিনি। আমি জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, আমার প্রতি দলের নির্দেশনা ছিল। আমাদের যিনি বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, উনি যাত্রাবাড়িতে ওনার হাত পুড়ে গেছে, এটা তো আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের যিনি সেক্রেটারি নাসির ভাই, উনি নিজে ছড়া গুলি খেয়েছেন। আমরা যখন 19 তারিখে কর্মসূচি দিলাম প্রেস ক্লাবে, যখন আমরা এখানে আমাদেরকে কোনোভাবে দাঁড়াতে দেওয়া হলো না, সেদিন আমার সংগঠনের 7 জন সেদিন গুলি খেয়ে মারা গেছে। আমাদের বর্তমান যে ঢাকা কলেজের সেক্রেটারি আছে, তার একদিক থেকে গুলি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। তো এই বিষয়গুলো তো আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি হয়তো আমার দলের অভ্যন্তরীণ অনেক বিষয় জানেন না, আপনি হয়তো 7ই জুলাইয়ের বিষয়টা বলছেন, কিন্তু আমাদের তো অনেক আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা দেওয়া আছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যাতে ইতিহাসের আওয়ামীকরণের যে প্রজেক্ট ছিল ওই দিকে যাতে আমরা পা না বাড়াই। থ্যাংক ইউ শিমুল ভাই। এ পর্যায়ে আপনার থেকে শুরু করছি, যেটা ভাই উত্তর দেওয়ার আগেই বলতে যাচ্ছিলাম। জাতীয় নাগরিক পার্টি বা নতুন নেতৃত্ব সকলের মধ্যে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা বিষয় নিয়ে কথাবার্তা আছে, এবং একটা বাজারে এটাও রাজনৈতিক মহলে জনগণের মধ্যে এই বিষয়ে একটা কথা আছে যে বিএনপি আসলে 72-এর সংবিধানের প্রতি একটু ইমোশনাল বায়াসড অথবা একটা হিস্টেরিয়াতে ভুগছে, যে 72-এর সংবিধানকে পরিবর্তন করা যাবে না। রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের অপসারণের ব্যাপারেও বিএনপির একটা ভূমিকা নিয়ে কথা বলা হয়। এই বিষয়গুলোকে নতুন পার্টি করার পর থেকে একটা গণপরিষদ নির্বাচনের কথা বলছে। গণপরিষদ নির্বাচনের কথা যেহেতু এনসিপির পক্ষ থেকে আসছে, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতেই পারি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান পরিবর্তনের দিকে আগাতে তারা তাদের রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে আগাবে। এই পুরো বিষয়টাতে কি বলবো? বিষয় হচ্ছে যে আমি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বিএনপিকে ইদানিংকালে আপনার হচ্ছে সংস্কারের বিপক্ষ শক্তি হিসেবে হাজির করার এক ধরনের প্রবণতা আছে।
আমি যে বিষয়টা বলতে চাই যে আমরা যখন এই রাষ্ট্রের সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছি সেই সময়টায় যখন আমাকে হচ্ছে রাস্তায় দাঁড়াতে দেওয়া হতো না ব্যানার নিয়ে, যখন আমাকে বাসাবাড়িতে ঘুমাতে দেওয়া হতো না, আমরা তারেক রহমান 2014 সালে শিক্ষা ব্যবস্থা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন। 2016 সালে আমরা ভিশন 2030 একদম সংস্কার প্রস্তাবনার থেকে সংবিধানের বিষয়টা একটু ভিন্ন। আমি আমি এটাতে আসছি যেহেতু আমাকে হচ্ছে সামগ্রিক বিষয়গুলোর প্রতিপক্ষ হিসেবে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে। আপনার 2022 সালে বিএনপি প্রথম 27 দফা দিয়েছে এবং রাষ্ট্র সংস্কার সহ স্যার তুষার ভাই আগে যেটার সাথে জড়িত ছিলেন নানা মানে ওটা রাষ্ট্র সংস্কার ইজ রাইট, ঠিক আছে, ক্যারি অন। আপনার হচ্ছে আপনার এই ধরনের বিভিন্ন যারা আন্দোলনের অন্যান্য স্টেক হোল্ডার ছিলেন, যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন, তাদের সাথে গণতন্ত্র মঞ্চ সহ নানান দলের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তীতে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা হাজির করেছি। আপনার আমরা বলছি যে আপনি একটা রোডম্যাপ ঘোষণা করেন, আপনি রাষ্ট্রের কী ধরনের সংস্কার চান, আপনি এটি স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে নিরূপণ করেন, কিন্তু আপনি অভ্যুত্থানের 7 মাস পার হয়ে গেছে, আপনি এই সময়ের মধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করতে পারেন না, এটা তো সবচাইতে বড় ধরনের ব্যর্থতা। আপনি নির্বাচন করবেন কবে আমি সেটা জানতে চাই। আমি তো এই কথাটা আপনি যদি আগামীকালকে ঘোষণা করে দেন রোডম্যাপ যে আমি অতদিনের মধ্যে এই কাজগুলো করতে চাই, তারপরে আমি সবাইকে নিয়ে একটা নির্বাচন করতে চাই, আপনি এটা বললে আমার কিন্তু প্রতিদিন নির্বাচনের কথা বলতে হয় না। এখন নির্বাচন নাকি সংস্কার, আমরা কিন্তু এই বিষয়টা হাজির করছি না। আমরা বলছি যে নির্বাচনও হতে হবে, সংস্কারও হতে হবে। সংস্কারের কথা যদি আপনি বলেন তাহলে সংস্কারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো বিএনপি। আমরা সবার আগে সংস্কার চেয়েছি রাষ্ট্রের। এখন সর্বশেষ যে বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে যে এখানে নানান উদ্দেশ্যমূলকভাবে অনেক কিছুই বলা হয়। যেমন ধরেন আপনি করতে চান হয়তো 100টা কাজ, আপনি 95টা করে ফেলেছেন, 5টা আপনি করতে পারেন নাই, সেই 5টা কাজ এমন একটা অবস্থা হয়েছে যে ওই যে আগে ওবায়দুল কাদের যেরকম বলতেন যে দুনিয়াতে যা কিছু হয় সব বিএনপি করে। এখন আপনি 95টা কাজ কিন্তু তলে তলে অনেক কিছু করে ফেলছেন আপনি ওই 5টা কাজের জন্য। এবং আরেকটা খুবই বিধ্বংসী প্রবণতা সেটা হচ্ছে যে আপনার গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে কোনো বিষয়ে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তি একটা নেগেটিভ দাঁড় করানো হতো। আপনি যদি বিষয়টা এমন ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেগেটিভ আপনি বললেই সেটা হচ্ছে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, আর আওয়ামী লীগের পক্ষে থাকলে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। এখন এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি যে এখানে অভ্যুত্থানের পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, সংস্কারের পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, নানান ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে এবং বিএনপিকে এখানে খুবই উদ্দেশ্যমূলকভাবে এখানে দাঁড় করানো হচ্ছে। এখন আপনার ধরেন আমি যে 31 দফা সংস্কার প্রস্তাবের কথা বলেছি, 31 দফার সংস্কার প্রস্তাবের কথা বলেছি, এখানে আমি কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কথাও বলেছি। আমি কিন্তু সংবিধান সংস্কার চাই। এখন এই যে 72-এর সংবিধান, এটা কিন্তু অলরেডি 16 বার সংশোধন করা হয়েছে। আমি কিন্তু সংবিধানের যে প্রয়োজনীয়, আপনি কোনো রাষ্ট্রে সংবিধান সভা 4-5 বছর ধরে চলেছে, কারণ আমি তো আপনাকে 4-5 বছর ধরে এইভাবে চলবে কেন আপনার হচ্ছে, আমি মনে করছি যে আপনি যেখানে 50 বছরে সংবিধানের 4 মূলনীতি নিয়ে রাষ্ট্র একমত হতে পারেনি, সেখানে আপনি এই সময় এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে আপনি পুরো দেশের সংবিধান, আমি মনে করি যে এই সংবিধান আপনি কিভাবে পুরোটা কাটাছেড়া করবেন যেখানে আপনি 50 বছরের মূলনীতি নিয়ে একমত হতে পারেন নাই। আপনি ধরেন চুপ্পুর প্রসঙ্গ আসছে, এখন চুপ্পু কিন্তু এক ধরনের আমাদের এই রাষ্ট্রের কেউ কিন্তু তাকে খুব সম্মান করে আমার কাছে তো মনে হয় না, এবং সে কিন্তু খুব সম্মানিত অবস্থায় আছে তাও মনে হয় না। কিন্তু বিষয় হচ্ছে যে যেহেতু এখানে একটা সাংবিধানিক ধারাবাহিকতার বিষয় আছে, আরও নানান রাষ্ট্রের এই মুহূর্তে খুব স্পর্শকাতর একটি অবস্থায় আছে, আমরা মনে করি যে চুপ্পুর এমন কোনো ক্ষমতা নাই যে সে ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনবে, সে অনেকটা হাউস অ্যারেস্ট অবস্থায় আছে। আমরা মনে করি যে এখানে শুধু বিএনপি না, আরও নানা কি স্টেক হোল্ডারের বিষয় আছে, আমরা মনে করি যে তাকে সরানো খুব জরুরি কিছু না। আপনি ধরেন সংবিধানের বিষয়ে আমরা আমাদের কিন্তু প্রস্তাবনাও দিয়েছি সংবিধান সংস্কারের বিষয়ে, সংশোধনের বিষয়ে। আমরা মনে করি যে এখানে সংশোধন প্রয়োজন, পুরো সংবিধান নতুন করে করার কোনো প্রয়োজনীয়তা নেই। ধন্যবাদ। এই প্রসঙ্গে স্যার তুষার ভাইয়ের থেকে শুনতে চাই, যেহেতু গণপরিষদের আলাপ হচ্ছে, গণপরিষদ নির্বাচন নিয়ে আমরা একটু কথা বলবো সংক্ষেপে যদি বলা যায়। কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, প্রথমে গণপরিষদ নির্বাচন হলে গণপরিষদে মেজরিটি নিয়ে আসতে হবে আপনারা যে ভিশন নিয়ে আছেন সংবিধানে সেটা পূরণ করতে হয়। আপনারা যে চিন্তাটা করছেন গণপরিষদ নির্বাচনে যদি আপনারা মেজরিটি নিয়ে না আসতে পারেন, আপনাদের যেহেতু এখন রাজনৈতিক দল আছে, সো আপনারা বলছি সেক্ষেত্রে তো আসলে আপনাদের ভিশন সাকসেসফুল হবে না।
এখানে যদি বিএনপি বা অন্য কোনো দল মেজরিটি নিয়ে আসে, তারা তাদের সংবিধান সম্বন্ধে তাদের যে স্ট্যান্ড তারা সেটা শেষ করে চলে যাবে। তো আসলে পয়েন্টটা কি? ওকে, খুবই সুন্দর। আমি শুধু ওনার কয়েকটা কথা থেকে তারপর আমার কথায় যাই। উনি একটু আগে বলেছেন যে গণ অভ্যুত্থানের আওয়ামীকরণ করা যাবে না। এখন আপনি দেখবেন যে সংস্কারের কিন্তু একটা বিএনপিকরণ করতে চাচ্ছেন ওনারা, যে আমরা 16 সালে সবার আগে বলেছি। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমার কাছে এই রোডম্যাপটা পুরোটা ক্লিয়ার। বিএনপি 16 সালে কিছু পরিবর্তনের কথা বলেছে, কিন্তু তারা কখনোই এটাকে রাষ্ট্র সংস্কার এইভাবে বলে নাই। 18 সাল থেকে কিছু ছোট ছোট গ্রুপ, তার মধ্যে রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার, এরা খুব সিরিয়াসলি রাষ্ট্র সংস্কার আইডিয়াটাকে সামনে আনলো। নিরাপদ সড়ক আন্দোলনে রাষ্ট্র মেরামতের কথাটা আসলো, তারপর থেকে বিএনপি এটা বলা শুরু করেছে এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। কেন? কারণ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে এরকম একটা দল, তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে সেটার একটা গুরুত্ব আছে। কিন্তু তাদের যে প্রোগ্রাম 27 দফা নিয়ে আমার 40 পাতার সমালোচনা আছে রিটেন। ফলে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে এটার মধ্যে কোনো রাষ্ট্রের কোনো গুণগত মৌলিক পরিবর্তনের কোনো ইশতেহার নাই। কতগুলো কমিশন গঠনের ওয়াদা আছে, ঠিক আছে। এবং মূলত যেটা সমস্যা, যেটার কারণে আসলে গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলি, যে রাষ্ট্রের একটা অগণতান্ত্রিক চেহারা আছে, একটা স্বৈরতান্ত্রিক চেহারা আছে, এক ব্যক্তিকেন্দ্রিক একটা ক্ষমতা কাঠামো আছে, এটা পরিবর্তনের কোনো প্রোগ্রাম বিএনপির নাই। আপনি 31 দফা পড়ে দেখেন। একদম আমি একটা সিম্পল উদাহরণ দিই, 70 অনুচ্ছেদ, যেটা সবচেয়ে কমন, সবচেয়ে সবাই আলোচনা করে। সংস্কারের কথা কিন্তু 70 অনুচ্ছেদের কথা তারা কি বলেছে? 31 দফায় না, 31 দফাতেই ধরেন 62 দফার যে সংবিধান সংস্কারের কি বলেছে আমি বলি আপনাকে। 70 দফার কি বলেছে তারা পরিবর্তনে, আমি বলি। তারা বলেছে যে আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আমাদের তো এই লাক্সারি নেই এটা পরীক্ষা নিরীক্ষা করার। আপনাকে স্পেসিফিক বলতে হবে হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যাবাউট 70। আমরা যেটা বলেছি যে ফ্লোর ক্রসিং এবং বাজেটের ক্ষেত্র ছাড়া, মানে অর্থ বিল ছাড়া বাকি সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রয়োগ করতে পারবে। এই ধরনের কোনো ফলে 70 অনুচ্ছেদের মতো যেটা কিনা পুরো সমাজে একটা ঐক্যমত আছে, সেটার ব্যাপারে তাদের অবস্থানটা পরিষ্কার না। বাকিগুলো ক্ষেত্রে কমিশন গঠনের ওয়াদা আছে, অনেকগুলো কমিশন এই সরকারই করেছে। ফলে ওই 31 দফাটা অনেকটাই এখন মানে অন্তত অর্ধেক অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আপনাকে নতুন দফা নিয়ে আসতে হবে, কারণ আপনি সংসদে গিয়ে 31 দফা বাস্তবায়ন করবেন, যেগুলো আসলে মূলত অনেকগুলো কমিশন করবেন। কমিশন তো এই সরকারই করে ফেলেছে অনেকগুলো। সো আপনাকে নতুন করে এটা করতে হবে। এনিওয়ে, এরপর হচ্ছে গণপরিষদের, যেটা হচ্ছে আপনি বলেছেন যে আপনারা যদি 2/3 না পান বা মেজরিটি না পান, যে আপনি বলছেন যে নতুন প্রোগ্রাম ধরে নিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যেরকম প্রোগ্রাম নিয়ে আগাচ্ছে বা এর সাথে আপনাদের যে কথাবার্তা বিভিন্ন জায়গায়, তো ওই প্রোগ্রামগুলো আপনারা তো আসলে করতে পারবেন না যদি না আপনারা মেজরিটি পান। রাইট। হ্যাঁ, এখন এখানেই আসে গণপরিষদের কথাটা। সংসদের সাথে গণপরিষদের এখানেই পার্থক্য। আমরা কিন্তু একটা নেগোসিয়েশন বা একটা মাঝামাঝি জায়গায় আসার জন্য বলেছি গণপরিষদ কাম পার্লামেন্ট। এমনিতে আপনি এই রোডম্যাপটা হচ্ছে আসলে দুটো নির্বাচনের রোডম্যাপ, একটা গণপরিষদ নির্বাচনের রোডম্যাপ, সংবিধান বানাবেন, সেই সংবিধানের অধীনে একটা সংসদ নির্বাচন, এই হলো দুটো নির্বাচনের রোডম্যাপ। আমরা জানি যে এটাতে রাজনৈতিক দলগুলোকে একমত করানো কঠিন হবে, সেই কারণে আমরা বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট করেন আপনি। এটা একটা খুব মানে একটা মিটিং পয়েন্ট তৈরি হয় এখান থেকে। এখন এখানে কী নিশ্চয়তা আছে যে আমরা যা চাই সেটা হবে? এটা তো ভ্যালিড প্রশ্ন। কিন্তু এই কারণে আমরা কতগুলো বলেছি যে এই যে ধরেন এখন জুলাই চার্টার হবে, এর আগে আমরা লিগ্যাল ফ্রেম অর্ডারের কথা বলেছিলাম যে আপনি একটা জুলাই চার্টারের ব্যাপারেও তো ঐক্যমত্যের প্রশ্ন থাকবে। সেটাই জুলাই চার্টার হবে যেটার ব্যাপারে ঐক্যমত্য হবে। আপনি আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয়েছে, ওনাদের দলের কাছেও পাঠানো হয়েছে, সব দলের কাছে কিন্তু পাঠাচ্ছে যে আপনি, এবং ডক্টর ইউনূস আমি বলবো যে এখানে একটা খুব কৌশলী ভালো অবস্থান নিয়েছেন। উনি বলেছেন যে আমি এটা ওয়েবসাইটে তুলে দেবো, জনগণ দেখবে কোন প্রশ্নে কার কোন দলের কী অবস্থান। ফলে 70 অনুচ্ছেদের কে বিরোধিতা করতেছে, কে আসলে আংশিক একমত, কে একমত না, এটা কিন্তু পরিষ্কার থাকবে, জনগণ তার মতো করে বিচার করতে পারবে। এটা একটা খুব ভালো প্রস্তাব। এখন যেগুলো ব্যাপারে আমরা ঐক্যমত হতে পারছি দ্যাট ইজ জুলাই চার্টার, ওখানে সবাই সাইন করবে। কিন্তু এখন আমরা বলেছি যে এটাকে আপনি গণপরিষদে পাঠান বিতর্ক করতে, ঠিক আছে, ওখানে এজেন্ডাগুলো সেট করা থাকবে। এখন 2/3 যদি বিএনপির কাছেও থাকে বা আমাদের কাছে থাকে, যার কাছেই থাকে, এটা তখন আর অত বড় ইস্যু হবে না, কেননা আপনি একটা সিলিং কিন্তু ঠিক করে দিচ্ছেন অলরেডি যে এগুলো হতে হবে আলোচনার বিষয়, এবং আপনি আগেই সাইন করে গেছেন। এটাকেই প্রথম কথা হচ্ছে যে ভাই আমি এখানে একটু আপনার সঙ্গে ফ্রম এ লিগাল পয়েন্ট অফ ভিউ আমি একটু করতে চাই। আমি চার্টার সাইন করলাম, সকল পার্টি চার্টার সাইন করলো, কিছু কমন জায়গায় একমত হলো, তারপরে আমরা একটা গণপরিষদ কাম পার্লামেন্টারি ইলেকশন দিলাম। দেওয়ার পরে লেটসে গণপরিষদ, তো ধরেন আমরা গণপরিষদের যে স্ট্রাকচারটা এটা তো সারা জীবনের জন্য থাকবে না, বা 5 বছরের যে টাইম ফ্রেম এটার জন্য থাকবে না, 6 মাস 1 বছরের জন্য থাকতে পারে। 6 মাসের জন্য থাকলো, কোনো একটা সার্টেন জিনিসগুলো চেঞ্জ করে গেলো। পার্লামেন্ট ক্যান অলওয়েজ চেঞ্জ ইট না, কেন এটা আপনি ইউ ক্যান বাইন্ড দ্য নেক্সট পার্লামেন্ট না, কেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড প্রোটোকল না, এইটাই সমস্যা। আপনি আমাদের এখানে যে 17টা সংশোধনী হয়েছে, এই প্রত্যেকটা সংশোধনী প্রায় অবৈধ, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আনা ছাড়া। কেন? কারণ আপনি পার্লামেন্টে আসলে সংবিধানে হাত দিচ্ছেন,
এটা করা যায় না কিন্তু সংবিধানে যেটা সর্বোচ্চ করা যায় সেটা হচ্ছে যে সংবিধানের কোনো একটা ধারা যদি অস্পষ্টতা থাকে, যেটা উনি বলছিলেন যে সংশোধনীর ব্যাপারে আমরা একমত, আপনি পার্লামেন্টের সংবিধান সংশোধনী করতে পারেন সর্বোচ্চ, মানে যে কোনো একটা ধারা আছে তাকে অধিকতর স্পষ্টতা প্রয়োজন, আপনি সেটা করতে পারেন। সংবিধান রাষ্ট্রের সুপ্রিম দলিল বলে দিচ্ছে আপনি যে দলিলের এভাবে চেঞ্জ করা যাবে, যে দলিলে বলা আছে। এখানে এটা একটা নজিরবিহীন কাণ্ড ঘটানো হয়েছে বাংলাদেশে, যে 142 যে সংবিধানের আপনি সংসদের কাছে সংবিধান পরিবর্তনের মানে দিচ্ছেন, এখতিয়ার দিচ্ছেন, এটা কিন্তু করা যায় না। পার্লামেন্ট হচ্ছে জনগণের মানে প্রতিনিধিদের একটা জায়গা, আর সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা অভিপ্রায়ের লিখিত দলিল। তো আপনার দলিল আপনার প্রতিনিধি বদলে দিবে, এটা কি হয়? এবং আপনি কি ইলেকশনে, আমি তো আমার প্রতিনিধিদেরকে এম্পাওয়ার করছি। নো, আপনি আপনার প্রতিনিধিকে এম্পাওয়ার করছেন 5 বছরের জন্য আইন প্রণয়নের জন্য। আপনি সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, হ্যাঁ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই আইনের ভিত্তিতে আপনার ফাংশন করার কথা, এই আইন পরিবর্তন করার আইনে কথা বলে না। দিয়েছে যে এই আইনকে পরিবর্তন করা না, যাবে। এইটাই তো প্রবলেম, আমি বলছি যে এটাই প্রবলেম, এবং এটাই ওই নজিরবিহীন। জায়গাটাতে আপনারা পরিবর্তন করতে চান, এটাই নজিরবিহীন। এবার দেখবেন সংবিধান সংস্কার কমিশন বলেছে যে যদি সংবিধান একটা দেশে, আপনি আমাদের দেশের সংবিধান সংশোধনীগুলো প্রবণতা দেখবেন, কোনোটা একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের ওই ইস্যুটা বাদে কোনো সংশোধনী আসলে জনগণের কথা মাথায় রেখে করা নাই। প্রত্যেকটাতে পাওয়ারকে আরও মানে কনসলিডেট করার জন্য করা হয়েছে, ফলে প্রত্যেকটা সংশোধনী গণবিরোধী। এবং এই কারণে এইবার সংবিধান সংস্কার কমিশন বলেছে, রাইটলি বলেছে, আমি এটার সাথে একমত, যে 2 হাউস যদি হয় তাহলে 2 হাউসের কাছ থেকে 2/3 থাকতে হবে। কারণ একটা দেশে বারবার সংবিধান সংশোধনী করতে হয় না, এই মুহূর্তগুলো বারবার আসে না। কিন্তু আপনি দেখেন কোন সরকার সংবিধান সংশোধনী করে নাই, এবং প্রত্যেকবার করেছে নিজেদের স্বার্থে। কিন্তু এখন যদি আমরা এরকম নিয়ম করে দেই যে সংবিধান সংশোধনী করতে হলে আপনাকে 2/3 হাউসে পেতে হবে এবং তারপরে গণভোটে যেতে হবে, বা 2/3 ক্ষেত্রে একটা হাউসের ক্ষেত্রে এটা শিথিল করা যেতে পারে, কিন্তু গণভোট ছাড়া আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন না। অন টপ অফ দ্যাট, আপনার যদি ধরেন আপনি একটা সংবিধানে চলতে চলতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা কিছু প্রবলেম আছে, আপনি আবিষ্কার করলেন যে কিছু প্রবলেম আছে, এখন সামনে ইলেকশন আছে, এই ইলেকশন আগে তাহলে আপনার ইশতেহারে থাকতে হবে যে আপনি সংবিধান পরিবর্তন করবেন অমুক অমুক ধারা। আমাকে আপনার 2008 সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আপনি যদি তখন থাকতাম, যারা যারা তখন ইয়াং ভোটার ছিল তারা কিন্তু ভোট দিয়েছে, একটা যেমনই হোক তারা ভোট দিয়েছে। এখন তাদের ইশতেহারে বলা ছিল না যে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে, ফলে এটা একটা কিন্তু প্রতারণা করেছে তারা। 2011 সালে তারা যে করলো, আমি এটার কথা বলতেছি যে আপনি আইন প্রণয়ন করতে পারবেন সংবিধানের অধীনে সংসদে, কিন্তু সংবিধান সংশোধনী করাটা এত সোজা হওয়া উচিত না। আরেকটা জিনিস, কেন গণপরিষদের কথাটা বারবার আসছে, আমি মনে করি যে পুরোপুরি গণপরিষদ হলে ভালো হতো, কিন্তু গণপরিষদ কাম পার্লামেন্ট ইটস ওকে, কিন্তু তবু এটা হতে হবে কেন? এখন বিএনপির 62 দফা আছে, আমার 69 দফা আছে, আপনি নাগরিক হিসেবে দফা দিয়েছেন, ওয়েবসাইটে আপনার মতামত প্রকাশ করেছেন, সিভিল সোসাইটি মেম্বাররা মতামত দিয়েছে, সংবিধান, এই সব কিছু মিলিয়ে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট দাঁড়িয়েছে। ওখান থেকে আরও সংক্ষিপ্ত করে জুলাই চার্টার হবে। এটা কিন্তু ন্যাশনাল এজেন্ডা, ঠিক আছে? পার্লামেন্টে কিন্তু মেজরিটি ফর্ম করে একটা দল। সো আপনি একটা, এবং সংবিধান কি? সংবিধান একটা জাতির দলিল, একটা নেশনের দলিল। একটা নেশনের দলিলের ব্যাপারে সবার মতামত থাকতে হয়। একটা দল এটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না এককভাবে, ঠিক আছে? এই করে বলেই এই প্রবলেমগুলো বাংলাদেশে এই পর্যন্ত হয়েছে। এই কারণে আমরা বলছি যে আপনি যদি একটা মিক্সড ইলেকশন করেন, এবং সেখানে আমাদের দেশ বাস্তবতায় আমি মনে করি পুরোপুরি যেটা জামায়াত ইসলাম চায়, পুরোপুরি আনুপাতিক, এটার ক্ষেত্রে তাদের একটা উদ্দেশ্য আছে, আমরা বুঝতে পারি। পুরোপুরি আনুপাতিক নির্বাচনে বাস্তবতা বাংলাদেশে নাই। আবার পুরোপুরি যে আমরা যে 300 আসন ভিত্তিক যে নির্বাচন, এটারও ডেফিনিট প্রবলেমগুলো আমাদের সামনে হাজির। যে 2/3 কথা আমরা বলি, এই 2/3 একটু ভালো করে ভেবে দেখেন তো এটা কি? লেস দেন 40% ভোট, টোটাল ভোটারের না, কাস্টেড ভোটের, সবাই তো ভোট দেয় না, কাস্টেড ভোটের 40%, 39% পেয়ে আপনি সংবিধানে এত বড় পরিবর্তন করে ফেলতেছেন। আপনার কত পার্সেন্ট পিপল, আপনি যে রিপ্রেজেন্টেশনের কথা বললেন যে পিপল তো রায় দিয়েছে, কত পার্সেন্ট পিপল রায় দিয়েছে? ফলে এই আসন ভিত্তিক নির্বাচনের সমস্যা আছে, এটা নিয়ে অনেক দিন ধরে অনেক সংগঠন কথা বলছে। এই কারণে আমরা একটা মিক্সড ইলেকশনের কথা বলেছি, কিছু আসনে আনুপাতিক করেন, কিছু আসনে আসন ভিত্তিক করেন, তাহলে যেটা হবে মানে সংসদটা একটু মোর রিপ্রেজেন্টেটিভ হবে, এবং তখন সবাই থাকতে পারবে। ইভেন যদি আপনি এই যে সেকেন্ড হাউস করেন বা আপার হাউস করেন, সেখানে সিভিল সোসাইটির মেম্বাররাও থাকতে পারবে, এবং যারা বিশেষত ধরেন বিএনপির দলের মধ্যে থেকেই, বিএনপি যদি 35% ভোট পায় বাংলাদেশে, তাহলে 35 জন আপার হাউসে যাবে, 1% এগেনস্ট একটা সিট। তাহলে এই 35 জন বিএনপি কিন্তু ওই 35 জনকে ঠিক করবে যারা এইসব ব্যাপারে বসে। বদি মার্কার লোককে তারা ওখানে দিবে না, মমতাজ মার্কার লোককে তারা ওখানে দেবে না। যাদেরকে লোয়ার কোর্টে, লোয়ার হাউস এবং আপার হাউসে দেওয়ার ক্ষেত্রে বিবেচনাটা আলাদা হবে কিন্তু, এবং আলাদা হবে যে এটা দেখেন, এটা কত মজার। আপনি যখন ভোটার হিসেবে বিবেচনা করবেন, একজন সচেতন ভোটার হিসেবে দেখবেন যে আপার হাউসটা সামলাতে পারে এমন প্রার্থী যদি বিএনপি না দেয়, বা ধরেন আমি যদি না দিই, আপনি দেখলেন যে আমার 50টা লোকের আমি নমিনেশন দিয়েছি, তার মধ্যে 20টা লোক আসলে ওখানে যাওয়ার মতো না, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করতে পারবেন। আপনি কিন্তু ভোট দিবেন একবারই, ওই ভোটের ভিত্তিতে আসনের ঠিক হবে, আবার ওই ভিত্তিতে পার্সেন্টেজ হবে। তখন আপনার লোয়ার হাউসে ভোট দেওয়ারও বিবেচনা বদলে যাবে। কিন্তু যদি আপনি মনে করেন যে অমুক দল আসলে আপার হাউসে যোগ্য লোক পাঠাচ্ছে না, তখন আপনি ওই দলকে ভোট দিতে চাইবেন না স্বাভাবিকভাবেই, কারণ এই দুটো কিন্তু সম্পর্কিত। ফলে ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে, এবং এই কারণে এই যে ডেলিকেট সিচুয়েশনের কথা আমি বললাম, এটা
সংসদে করার জিনিস না। আর বিএনপি যে এটা করবে না তার অনেকগুলো, উনি তো বলেছেন যে আমরা অভিযোগ করছি, এই অভিযোগ করা কিন্তু পুরোটা ষড়যন্ত্রমূলক না, অভিযোগ করার অনেকগুলো লজিক্যাল গ্রাউন্ড আছে। উনি বলে একটা, যেমন ধরুন বিএনপি ইভেন বলছে সংস্কারের নামে যদি ষড়যন্ত্র করা হয়, 111-এর কথা তারা বলছে, -2-র কথা তারা বলতেছে। এখন এই কথা যখন আপনি -2 বলেন তখন কি হয়, আপনি আওয়ামী লীগকে ভিক্টিমের মর্যাদা দেন, যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে ষড়যন্ত্রমূলক কায়দায়। এখন এবং বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি নিজেই আওয়ামী লীগের জায়গায় নিজেকে ভাবে, আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল। কারণ আপনি কেন -2-র কথা বলেন, মানে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের সাথে অন্যায় ঘটেছে এবং আপনি আসলে ওইরকম কিছু ডিজার্ভ করেন? সেটা না। ফলে -2-র কথাটা বিএনপি তরফ থেকে আসা উচিত না। এবং বিএনপি বারবার বলছে যে সংস্কারের নামে নির্বাচনকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, তারা একটা ষড়যন্ত্রমূলক ভাষায় কথা বলে। তারা এমনিতে বলে যে নির্বাচন ঘোরানো থেকে আমার মাথায় আসলো গতকালকে নাহিদ ইসলামের একটি বক্তব্য। গতকালকে নাহিদ ইসলাম বলেছেন, আমি তাকে কোট করতে চাই, অস্থিরতার কারণে এবছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। অস্থিরতার 10 দিন আগে তিনি একটি অংশ ছিলেন এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে। এই মন্তব্য করার কোনো পজিশনে কি এই মুহূর্তে নাহিদ ইসলাম আছেন? নাহিদ ইসলামের কথাটা আলাদা। নাহিদ ডেফিনেটলি আমি ব্যাখ্যা করবো কেন তিনি এটা বলেছেন, কিন্তু আমি যে কথাটা বলতেছিলাম সেটা আগে বোঝেন যে সংস্কারের নামে নির্বাচন, এই তুলনা তো করার দরকার নাই। সংস্কারের অনিবার্য আউটকাম হচ্ছে নির্বাচন। বাংলাদেশ তো ইজিপ্ট না, বাংলাদেশ তো মিশন না, এখানে ইলেকটোরাল ডেমোক্রেসি আসতেই হবে। এটা আপনি এবং যেভাবে বিএনপি আলোচনা করে দেখবেন ন্যূনতম যেটুকু সংস্কার নির্বাচনের জন্য দরকার ওইটুকু সংস্কার করেন। এত কিছুর পর এই কারণে আমি কিন্তু জানুয়ারি এবং জুলাইয়ের কথাটা বলতেছিলাম, এটা বোঝানোর জন্য যে জানুয়ারিতে ছিল একটা রেজিম চেঞ্জের আন্দোলন, ক্ষমতাটা একই ধরনের থাকবে, শুধু রেজিম চেঞ্জ হবে, আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসবে বা যাদেরকে জনগণ ভোট দেবে। গণঅভ্যুত্থান কিন্তু সেই জিনিস না। এখন গণঅভ্যুত্থানকে যদি আপনি রেজিম চেঞ্জের ওই প্যারাডাইমে ভাবেন তাহলে ভুল হয়। এই কারণে আপনি বলতে পারবেন না যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার করেন। সংস্কারটাই উদ্দেশ্য। সংস্কার এমন না যে সংস্কার হলো নির্বাচনে যাওয়ার সিঁড়ি, সংস্কারটাই উদ্দেশ্য এবং এটার ফলাফল হচ্ছে নির্বাচন। মানে এটা আসবেই এবং এটা অনন্তকাল না। যে টাইম ফ্রেম আমাদের সামনে হাজির আছে, বিএনপির থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে রোডম্যাপ কোথায়, রোডম্যাপ তো অলরেডি আছে। আপনি বলতে পারেন যে সুনির্দিষ্ট তারিখ বলা হয়নি। রোডম্যাপ বলেছেন না যে কম সংস্কারে ডিসেম্বর, বেশি সংস্কারে জুন। যদি জুন হয় বা আসলে জুনে হবে না, আমি যেটা বুঝি এটা মার্চের মধ্যে হয়ে যাবে বা ডিসেম্বরের মধ্যেও হতে পারে। এখন যদি মার্চের মধ্যে হয় সেটা কতদিন পরে হয়? গণঅভ্যুত্থানে কতদিন পরে হয়? লেস দেন 18 মাস। স্পেসিফিক করে বলতে গেলে 18 থেকে 20 মাস। আপনি এই সরকারকে 20 মাস সময় দেবেন না? এটা কি নির্বাচনের সরকার? এটা কি তত্ত্বাবধায়ক সরকার যে শুধু নির্বাচন আয়োজন করে চলে যাবে? এখন যদি নির্বাচন আয়োজন করে চলে যেত এই সরকার, তাহলে তো 3 মাসে চলে যেত। এখন যখন যায় না এবং আপনি যদি নির্বাচন করতে না দেন তাহলে কি দাঁড়ায়? তাহলে সে 20 মাস যে থাকলো ক্ষমতায় কীভাবে জাস্টিফাই করবে সে? তখন তো সে একটা অবৈধ সরকার হবে এবং তখন আপনাকে এই সরকারের বিচার করতে হবে যে আপনি নির্বাচন যদি শুধু নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন তাহলে সেটা 3 মাসে দিলেন না কেন, বা আপনি কেন 20 মাস পর্যন্ত সময় নিলেন? তখন তো এটা 111 টাইপের সরকার হবে। নাহিদ ইসলাম এর আগে একবার কিন্তু বলেছেন যে 111 একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন না, যেটা নিয়ে অনেক প্রতিক্রিয়া হলো। এই কথাটা কিন্তু এখান থেকে বুঝতে হবে যে এই সরকার যেহেতু 3 মাসের মধ্যে শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে চলে যাচ্ছে না, তার মানে এই সরকারকে আপনার সংস্কার করতে দিতে হবে এবং সরকারের সংস্কারটাই আসলে এই সরকারের ম্যান্ডেট। যত এটাকে আমরা যেই ধরনের পারফেক্ট গভর্নমেন্টের কথা ভাবি, এটা সেই সরকার না। তবু আপনার সমাজে, যে সমাজে গণ অভ্যুত্থানের 5 মাস আগে গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করা যেত না, লোকে সন্দেহ করতো। আমরা যখন জানুয়ারির আগে গণ অভ্যুত্থানের শব্দটা বলেছি, তখন বিএনপির ধরেন অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদেরকে বলেছে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পায়তারা করছি এই কথা বলে। তাহলে যে সমাজে গণ অভ্যুত্থানের 5 মাস আগে গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করা যেত না, সেই সমাজে গণ অভ্যুত্থানের পরে এই ধরনের সরকারই হবে, এরকম আধা ক্ষেত্রে সরকারই হবে। কিন্তু এই সরকার দিয়ে আপনার যতটুকু কাজ আগায় নেওয়ার সেটুকু আপনার নিতে হবে। যদি না নেন তাহলে আসলে মানে এত রক্ত কিংবা এই যে তার এতদিন স্টে করা, এটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। এবার আপনি আসতে পারেন যদি আপনি জিজ্ঞেস করেন নাহিদ ইসলামের বক্তব্য, নাহিদ ইসলামের কথাই কোথায় এরকম আছে যে সংক্ষেপে বলি যে নাহিদ ইসলাম যেটা বলতে চেয়েছেন যে আপনি কি বিশ্বাস করেন এই পুলিশের এখন যে অবস্থা, এই পুলিশ দিয়ে নির্বাচন করা সম্ভব? আমরা বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ আছে? সরকার একটা যদি এটা হয় যে নির্বাচন দিতেই হবে হোয়াট এভার দ্য সিচুয়েশন, আদারওয়াইজ নির্বাচন না দিলে আমরা মনে করবো যে এই সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, তাহলে আপনি যেভাবেই আমি একজন পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে বিবেচনা করছি যেখানে নির্বাচনে পার্টিসিপেট করাটা আমার একটা, আমরা তো বলেছি আমরা নির্বাচন করব, আমরা না আমি বলছি না যে নাহিদ ইসলাম বলেছে যে নির্বাচন করবে বা না। আমি বলছি একটা সাধারণ পাওয়ার বিডিং পলিটিক্যাল পার্টি, ইফ ইউ কনসিডার ইউরসেলফ আ পাওয়ার বিডিং পলিটিক্যাল পার্টি, পাওয়ার বিডিং পার্টির এজেন্ডাই হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। সো নির্বাচন করবে, যখনই হোক তা নির্বাচন করবে, করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, না যেতে পারলে বিরোধী দল করবে, ক্ষমতায় গেলে তাদের প্রোগ্রামস নিয়ে আগাবে। সেখানে এটা লিডারশিপ পজিশনে বসে
কি কথা বলার যৌক্তিকতা আছে কোনো? তিনি তার কথা ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে আমরা নির্বাচন করব। তাও একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে। হ্যাঁ, তিনি ওই কথাটা পরবর্তীতে আরও ব্যাখ্যা করেছেন যে তিনি বলেছেন যে নির্বাচন আমরা অবশ্যই করতে চাই এবং আমরা নির্বাচন নেওয়ার আমাদের প্রস্তুতি এবং মানসিকতা দুটোই আছে, কিন্তু আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক দল হতে চাই না এই মুহূর্তে। আমাদের কাছে বিচার এবং সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিচার এবং সংস্কারের ধীর গতিতেও তো নাহিদ ইসলামের ভূমিকা আছে অবশ্যই, কিভাবে সরকারের অংশ হিসেবে। ও আচ্ছা, না সরকার, এই সরকার 10 দিন আগ পর্যন্ত উনি সরকারে হ্যাঁ ওকে, এই সরকারটা একটু ডিফারেন্ট। এই সরকারে নাহিদ ইসলাম ছিলেন বলে হ্যাঁ তিনি স্বাভাবিকভাবে দায় নিতে হবে তাকে, কারণ যেহেতু তিনি সরকারের অংশ ছিলেন, কিন্তু এই সরকারের সকল সিদ্ধান্তের দায় তার ঘাড়ে পড়বে না। মানে অবশ্যই না, কেন ইন্ডিভিজুয়ালিজম আমি করতে যাচ্ছি না, কিন্তু অ্যাজ এ গ্রুপ রাইট একটা গভর্নমেন্টের উপর হ্যাঁ অবশ্যই। কিন্তু বিচারের ব্যাপারটা তো আমরা তো ব্যাপারটা যেন এরকম না হয় যে আমাদের যখন দরকার আমরা বলবো বিচার বিভাগ স্বাধীন, আবার যখন দরকার ওই বিচারের জন্য সরকারকে দায়ী করব, এরকম যেন না হয় আর কি। এই বিচারের ক্ষেত্রে আমার সিরিয়াস অবজারভেশন আছে, সিরিয়াস বিরক্তি আছে যে কতটুকু কি বিচার হচ্ছে আমরা বুঝতে পারছি না। এই কারণে যখন মানবাধিকার রিপোর্টটা আসলো এবার, যে যখন তারা বললো যে আন্তর্জাতিক অপরাধ হয়েছে, মানে অনেকগুলো অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল, তখন থেকে আমি বলেছি যে সো লেটস টেক ইট টু আইসিসি। রিসেন্টলি এরকম কথাবার্তা, এবং ওই যে ওনার যে প্রধান কৌশলীর যিনি উপদেষ্টা, উনি গতকালকে বলেছেন, আমি ওনার সাথে কমপ্লিটলি একমত। আমি মনে করি যে আপনি এটা বলে আমি এই পর্যায়ে শেষ করব। আইসিসির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে হয় পার্টি স্টেট তার হয় অনাগ্রহ আছে অথবা তার সক্ষমতার ঘাটতি আছে, এই দুটো ক্ষেত্রে আপনি যেতে পারেন। আমি মনে করি না যে এই সরকারের আগ্রহের কোনো ঘাটতি আছে, সরকারকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়া করাচ্ছে না, কিন্তু স্লো মোশনের জন্য। কিন্তু হ্যাঁ এই কারণেই সক্ষমতার ঘাটতি আছে, এই কারণেই এটাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা দরকার। এটা আমাদের পরিষ্কার অবস্থান যে, এবং এই বিচারটা নিয়ে তখন আর ধরেন বিচার শেষ করে যেটা সার্জিস বলেছেন এবং অনেক কনফিউশন তৈরি হয়েছে এটা নিয়ে, আমি মনে করি উনি ঠিক কথা বলেন নাই যে বিচার কি অনন্তকাল চলবে তারপর নির্বাচন আসবে, এটার তো কোনো বাস্তবতা নেই। যদি আপনি এটাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলেন তখন এখানে কখন নির্বাচন হচ্ছে না হচ্ছে এগুলোর ইস্যু হবে এবং এটার আন্তর্জাতিক মানদণ্ডটা রক্ষিত হবে। এই জন্য আমি মনে করি সকল দিক বিবেচনায়, আর বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, এটাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলে দিলে আমাদের আরেকটা গৌরব হবে। 5 অগস্ট আপনি যে ধরনের গৌরব অংশ, এটা আরেকটা গৌরব। এই বিষয়ে আমি আপনার সঙ্গে, শেষ বিষয়টা আমি আপনার সঙ্গে কিছু অংশে একমত। আমরা খুব দ্রুত সময়েই কয়েকটা বিষয় নিয়ে আপনার থেকে একটা টেক জানতে চাইবো, তারপরে আমরা কনক্লুশন টানবো। বলো। আচ্ছা, আমি প্রথমত বলতে চাই যে বিচারের যে বিষয়টা আমরা আলোচনা করছি, বিষয়টা যাতে এমন না হয় যে আমরা শুধুমাত্র মুখরোচক কিছু আলোচনা করছি কিন্তু আসলে আমরা বাস্তবে কিছু করছি না। আমরা বারবারই একটা কথা বলার চেষ্টা করছি যে ধরেন বিএনপির পপুলিজম বা পপুলিস্ট রাজনীতির ক্ষেত্রে অনেকে করতে চান, অনেকে বলেন যে বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একমত হয় না। বিষয়টা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এই কথাটা কিন্তু কখনোই বলে না। বিষয়টা হচ্ছে যে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করার চাইতে আপনি যদি একটি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যান তাহলে বিষয়টা কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। এখন যে সরকারে নাহিদ ইসলাম অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা ছিলেন, সেই সরকারই কিন্তু আপনার বিচারের মাধ্যমে যে একটা দল নিষিদ্ধ করা, সেই বিষয়টা কিন্তু বাদ দিয়ে আইন পাশ করেছে। এই দায় কিন্তু নাহিদের নিতে হবে না, নাহিদকে অবশ্যই নিতে হবে। আপনি সরকারের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট, এটাকে বলা হয় ছাত্রদের সরকার। এখন ছাত্রদের সরকার নিয়ে আমার প্রশ্ন আছে, সেই বিষয়টা আমি যাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় হয় কি যে অনেক মুখরোচক কথাবার্তা বলি কিন্তু বাস্তবে আমরা তা আসলে আমল করি না। এখন আপনি এখানে ওই যে সংবিধান নিয়ে বিভিন্ন কথা আসছে, আমরা যাতে এমন কোনো বিষয় উত্থাপন না করি যে গত 50 বছরের বেশি সময়ের বাংলাদেশে কেউ কিছুই করে নাই, আমি নতুন করে সব কিছু শুরু করব। ধরেন এখানে একটা আলোচনা আসছে যে সংবিধানের অতীতে সবগুলো বিষয় খুব মোটিভেটেড, নানান বিষয়ে মানে দলগুলোর নানা স্বার্থ ছিল। এখন ধরেন আপনার হচ্ছে 4th সংশোধনী যেটা হয়েছিল, আপনার এই 4th সংশোধনী কিন্তু বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার ছিল। এখন এই যে এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, সেই জায়গা থেকে কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ বের হয়েছে? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এখন 5ম সংশোধনী কি আপনি বাতিল করে দিবেন বা এটাকে আপনি কি কোনো স্বার্থান্বেষী কোনো সংশোধনী বলবেন? এটা তো আপনার বলার সুযোগ নেই। ধরেন আপনার হচ্ছে বাংলাদেশে মহিলাদের যে সংরক্ষিত আসন, এটা বাড়িয়ে কখনো 50 করা হয়েছে, কখনো 100 করা হয়েছে, এটা কি আপনি খারাপ সংশোধনী বলবেন? এটা তো খারাপ সংশোধনী না। আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে বাস্তবতা ছিল। এখন এখানে আপনার 96-এর
ভাই যদিও 95 বলেছেন, এটা ছিল 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন। রাইট। এখন এই যে দাবি ছিল, ধরেন আপনার হয়তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে মানতে চায়নি, কারণ একটা নতুন সিস্টেম ছিল, যেভাবেই হোক। এখন আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা যদি বিএনপিকে মানতে হয়, এখন 91-এর যে সংসদ ছিল সেটা কি বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল এই তত্ত্বাবধায়ক সরকার মানার মতো? যদি 96-এর 15 ফেব্রুয়ারির একটি সমঝোতার কি মানে টেবিল টকের, যেটা হচ্ছে রাজনীতিতে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডেও হয়, এক ধরনের সমঝোতা ভিত্তিক যে নির্বাচন ছিল, যেটার মাধ্যমে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পরবর্তীতে কিন্তু কিছুদিনের মধ্যে আরেকটা নির্বাচন হয়েছে। ধরেন আপনার হচ্ছে সংবিধানের যে সংশোধনী, সেখানে 91-এর আগের যে 91-এর যে সংশোধনী, তার মাধ্যমে আমরা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় সরকার পদ্ধতিতে আসছি। সব বিষয়কে কিন্তু আপনি বাতিল করে দিতে পারবেন না। আমি দেখলাম যে আপনার এনসিপির যে দল ঘোষণার যে সম্মেলন, সেখানে একজন নারী নেত্রীকে দেখলাম যে গত 53-54 বছরের সব অর্জন, মানে কেউ কোনো অর্জন করেনি, ওনারা নতুন করে সবকিছু অর্জন করতে চান। এইভাবে এটা তাদের রাজনীতির অংশ হতে পারে, এটা তো না, খুব বড়, এটা যে শিষ্টাচার বহির্ভূত না হয়, খুব বড় সমস্যা কি আছে? না, আপনি যেমন ধরেন আপনার এই যে আলোচনাগুলো, আপনার হচ্ছে যে সংবিধানের সব সংশোধনী, 16টা সংশোধনী হয়েছে, সবগুলোই স্বার্থান্বেষী ইয়ে ছিল, বা দলগুলো বিভিন্ন স্বার্থে করেছে। এখন ধরেন আমি যদি বিএনপি 5ম সংশোধনী ধরেন নিজের স্বার্থেই করেছে, নিজের স্বার্থে তো একটা ভালো কাজ করেছে। আপনি কি এক ব্যক্তি শাসন চান, এক দলের শাসন চান? তো আপনি হচ্ছে ধরেন সংসদীয় সরকার পদ্ধতি সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। আপনার হচ্ছে ধরেন রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য আপনার হচ্ছে সংরক্ষিত মহিলা আসন বৃদ্ধি করেছে, খারাপ হয়েছে। এখন বিষয়টা যাতে আমরা কিন্তু ধরেন আমি হচ্ছে হয়তো জুলাইয়ের আন্দোলন নিয়ে আপনার নানান প্রশ্ন উত্থাপন করতে পারি। ধরেন সমন্বয়কদেরকে 6 জনকে ডিবি অফিসে নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে। এখন ওই স্টেটমেন্টটা আমি ওন করছি না, বা ওই স্টেটমেন্ট নিয়ে আমি কোনো আলোচনা করছি না, কারণ ওইটা সবাই বোঝে যে এটা জোর করে দেওয়ানো হয়েছে। এখন এটা নিয়ে আমি যদি শুধু কেওয়াজ করি, আপনার হচ্ছে নানান প্রশ্ন উত্থাপন করি, প্রশ্ন উত্থাপন করলে অনেক প্রশ্ন উত্থাপন করা যায়। এখন যে মির্জা আলমগীর সাহেবের 7ই জুলাইয়ের একটা বক্তব্য নিয়ে আপনি কথা বলছেন, সেই মির্জা আলমগীরের সাথে 4 তারিখে কথা বলেই তো লং মার্চটা একদিন এগিয়ে আনা হয়েছে। এখন আমরা আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের এখন এই রাষ্ট্র, আমরা 5ই আগস্ট যে অর্জনটা আমাদের, এটা হচ্ছে আমাদের একেবারে প্রাইমারি একটা অর্জন। আমরা যদি সর্বতভাবে এটাকে একটা সফল রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, তাহলে আপনি কাউকে খারিজ করে দিতে পারবেন না। আমি যেমন এনসিপিকে খারিজ করে দিতে পারবো না, আমি যেমন হচ্ছে আপনার জামাতকে খারিজ করে দিতে পারবো না, এখানে কাউকে খারিজ করে দিয়েন না। আমার বক্তব্য হচ্ছে যে আমরা যাতে এমন বক্তব্য না দিই যে 53 বছরে কেউ কিছু করে নাই, আমি নতুন করে সব কিছু শুরু করবো। আমি বরং প্রশ্ন উত্থাপন করতে পারি যে আপনি গত কিছুদিন, গত 7 মাসে এমন কোনো নতুন বন্দোবস্ত মানুষকে দেখাতে পারেন না, যে কারণে মানুষ নতুন করে আপনার প্রতি আস্থাশীল হতে পারে। সব কিছু কিন্তু আপনি আগের সিস্টেমই করছেন, এবং আপনার হচ্ছে আমি পুনর্বাসনের জন্য সবচাইতে বেশি দায় আমি আপনাকেই দিব, কারণ আপনি ক্ষমতায় আছেন, আপনি নানাভাবে নানা কিছু ব্যবহার করছেন। আপনি নতুন দল হিসেবে বিভিন্ন সারা বাংলাদেশে, সেদিন আপনি আসিফ মাহমুদের ব্যাপারে একটি অভিযোগ দেখেছেন, ফেস দ্য পিপলের। তো আপনার বিষয় হচ্ছে যে আমরা এভাবে দায় দিলে আসলে সবাইকে দিতে পারবো, কিন্তু এখন আসলে এই দায় দেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নয়া বন্দোবস্তের কথা আমি বলি, এই নয়া বন্দোবস্তকে কিন্তু আমি ওন করতে হবে। এখন সর্বতভাবে সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সময় আপনি ধরেন হচ্ছে গত কিছুদিন আগে নির্বাচন নিয়ে যদি আপনি একটু অ্যাড করেন, তাহলে এটা করে আপনার। জি, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ গত 16 বছর 17 বছর ধরে ভোট দেওয়ার সুযোগ হয়নি, সবাই মুখিয়ে আছে একটি নির্বাচনের জন্য। এখন নির্বাচন ধরেন হচ্ছে আওয়ামী লীগ একটা বিষয় তৈরি করেছিল, এটা যদিও তারা সেই আইয়ুব সরকারের কাছ থেকে পেয়েছে, যে অল্প উন্নয়ন অধিক গণতন্ত্র, অল্প গণতন্ত্র অধিক উন্নয়ন। আপনার হচ্ছে তারা গত কয়েক বছরে করেছে যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বনাম নির্বাচন। এখন যাতে আমরা নতুন কোনো বিষয় এখানে সামনে না আনি যে সংস্কার নাকি নির্বাচন, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে। এখন আমি যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম চাই, আমি যদি একটা রোড ম্যাপ চাই, আপনি এখানে ভাই বলেছেন, এটা উনি অসত্য বলেননি যে, কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে কখনো বলা হচ্ছে যে এটা 4 বছর 6 বছর মেয়াদী সরকার, কখনো বলা হচ্ছে যে নির্বাচন জুনে হতে পারে, ডিসেম্বরে হতে পারে। জুনে বাংলাদেশের নির্বাচন হওয়ার কোনো যারা এটা বলে তারা বোধহয় হয়তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা বোঝে না। কারণ হচ্ছে জুনে হচ্ছে বর্ষাকাল, বন্যার সময়, আপনি জুনে কীভাবে নির্বাচন করবেন? এটা হয় না, সাইক্লোনের সময়।
এখন আপনি হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে শুধু শুধু রাজনীতি করার তো কোনো প্রয়োজন নেই। আপনি একটা টাইম ফ্রেম ঘোষণা করেন, আপনি কী কী সংস্কার করতে চান সেটা ঘোষণা করেন এবং সাথে আপনি নির্বাচনের একটা টাইম ফ্রেম ঘোষণা করে দেন। তাহলে কিন্তু এই ডিবেটের আপনি অযাচিতভাবে এখানে বিএনপিকে টানার দরকার কি? আপনি নিজেই একটা ঘোষণা করে দেন, আমাদের তো কোনো আলোচনা যাইতে হয় না তাহলে। ব্যক্তিগত পর্যায় থেকে দুই একটা প্রশ্ন করে আমরা কনক্লুশনের দিকে যাব। আপনি নরসিংদী থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নরসিংদীর জন্য আপনি আসলে কি অফার করছেন? কোথা থেকে নির্বাচন করবেন, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই সব কথাবার্তায় যাচ্ছি না। আপনি কি অফার করছেন অ্যাজ এ নিউ জেনারেশন রিপ্রেজেন্টেটিভ? রাইট, মানে যেটা আমি একদম ফ্র্যাঙ্কলি বলি যে আমি তো নরসিংদীতে বড় হই নাই, এবং নরসিংদী সম্পর্কে যে আমি খুব ভালো জানি সেটাও না। নরসিংদী আমার বাবার সূত্রে, এবং নরসিংদীকে আমি জানার চেষ্টা করছি, এবং নরসিংদী থেকে আমি নির্বাচন করব এটা এখন পর্যন্ত মানে আমার ইচ্ছা। কিন্তু এখনও পর্যন্ত আমি যদি নির্বাচন করতে চাই তাহলে আমাকে আরও অনেকগুলো জিনিস সেটেল করতে হবে, যেটা আমি মানে করার প্রক্রিয়ার মধ্যে আছি। নরসিংদীর তো অনেক তরুণ, এবং নরসিংদীর মধ্যে চাঁদাবাজি সহ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে এখানে প্রচুর চাঁদাবাজির কথা শুনতে পাই, এবং এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু মানসম্মত শিক্ষার একটা অভাব আছে। চিকিৎসার ক্ষেত্রে মানে যারা বিশেষত যারা গরিব জনগোষ্ঠী তাদের চিকিৎসার ক্ষেত্রে নরসিংদীতে সেই অর্থে ভালো চিকিৎসার ব্যবস্থা নাই। এই জিনিসগুলো আমি যদি আমি নির্বাচনে ভাবি তাহলে আমি যেই জিনিসগুলো অফার করার চেষ্টা করবো তার মধ্যে এই ব্যাপারগুলো থাকবে। মানে মানুষের জীবনে বিশেষত ইয়াংদেরকে একটা ভাইব্রেন্ট লাইফ আমি কীভাবে নরসিংদীর মধ্যে দিতে পারবো, কারণ নরসিংদীর তরুণরা অনেক বেশি ভাইব্রেন্ট, তো তাদেরকে একটা যেন ভালো একটা জীবনযাপন তারা করতে পারে শহরের মধ্যে, সেরকম কতগুলো জিনিস আমার থাকবে। এবং তারা যেন মাদক থেকে শুরু করে এইসবের মধ্যে না জড়ায়, যেন গঠনমূলক কাজে থাকে, স্পোর্টস থেকে শুরু করে পড়াশোনা, এই জিনিসগুলোকে আমি খেয়াল রাখার চেষ্টা করব। আর যারা একটু গরিব বা একটু অর্থ কম, তারা যেন চিকিৎসার অভাবে না থাকে, এই ব্যাপারগুলো দেখতে চাইবো। আর চাঁদাবাজির ব্যাপারে আমি কিছু কথাবার্তা সেখানে বলবো আর কি। তো সেগুলো সবই নির্ভর করছে আসলে আমি ওখানে আরও কতটা ভালো অবস্থান তৈরি করতে পারছি, কারণ ওখানে যে দুটো সম্ভাব্য আসনের কথা আসে আমার ক্ষেত্রে, দুটো আসনেই বিএনপির খুবই হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, এবং তারা ওখানে বেশ প্রভাবশালী। বিশেষত ঘোড়াশাল পলাশে যিনি আছেন, ওনার বর্ণাঢ্য পরিবার, এবং উনি নিজেও খুব গুণী মানুষ। তো কিন্তু সেখানেও কিছু সমস্যা হচ্ছে, আমি সেগুলো আস্তে আস্তে জানতে পারছি, তো সেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো আর কি। এইটা আপাতত এইটুকু প্ল্যান, আর সামনে আরও পরে জানাতে পারবো আর কি। জি, ধন্যবাদ। শিবম ভাই, নির্বাচন কেন্দ্রিক কোনো চিন্তাভাবনা আছে কি আপনার ব্যক্তিগত? দেখুন, আমাদের হচ্ছে একটা বিষয় আমাদেরকে সবাইকে ধারণ করতে হবে যে আমাদের এখানে আসলে যে তরুণদের সংগঠিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, এটা শুধুমাত্র এনসিপি ধারণ করে তা না, এটা কিন্তু বিএনপিও ধারণ করে। এখন আগামী দিনের যে নেতৃত্ব, আগামী দিনের যে সম্ভাব্য, আমি আমার দলের কাছে আমার নিজেরও আবেদন, আমার ব্যক্তিগত কোনো আবেদন না, সামগ্রিকভাবে আবেদন যে আপনারাও কিছু তরুণকে এখানে পার্টিসিপেশন নিশ্চিত করুন সংসদ সদস্য হিসেবে, তাদেরও একটা অংশ যাতে উঠে আসে, তাদেরও প্রতিনিধিত্ব থাকে। কারণ তরুণেরা কিন্তু এখন সমাজের একটা বৃহত্তর অংশ। আমাদের হচ্ছে ধরেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে নানান আলোচনা হয়। আপনার হচ্ছে ধরেন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে যেমন ধরেন জাপান বা চায়নার আলোচনা হয় যে এখানে তরুণদের সংখ্যা কমে গেছে, প্রবীণ বা প্রৌঢ়দের সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশে কিন্তু বিষয়টা তা না, বাংলাদেশে কিন্তু তরুণ জনশক্তির সংখ্যা অনেক। এখন আগামী দিনের সংসদে এই তরুণদের যাতে একটা উল্লেখযোগ্য পার্টিসিপেশন আছে। এখন যেহেতু ধরেন বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, আগামীতে এক ধরনের, আমি এটা বলতে চাই না যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, যাকে ভোট দেবে সেই আসবে। যেহেতু একটা পর্যবেক্ষণ আছে যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে আগামী দিনে এই তরুণদের যাতে একটা ভালো উল্লেখযোগ্য এবং ইয়াংদের সন্তুষ্ট করার মতো পার্টিসিপেশন থাকে, সেটা আমার দলের কাছে আমার নিজেরও প্রত্যাশা। আর আমি নিজেও প্রত্যাশা আমি নিজে ধরেন আমার কাজ নিয়ে আমি বলতে পারি যে ধরেন এখন রমজান চলছে, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু নেতাকর্মীরা চেষ্টা করছি। আমি গত 5 দিন, আমার মা মারা গেছেন, আমার বাবা আছেন, গত 5 দিনে কিন্তু আমি ওনাকে বাসায় একা রেখে রাস্তায় মানুষদের সাথে ইফতার করছি। আপনার যে যারা একেবারে শেষ মুহূর্তে রাস্তায় আটকে যায়। ঢাকাতে নাকি আপনার আমি কনস্টিটিউয়েন্সিতে? আমি এই মুহূর্তে ঢাকাতে করছি, যেহেতু আমি রাজনীতিটা আমি এলাকামুখী ওইভাবে হই নাই। কালকে এলাকামুখী যেতে হন থেকে নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা আপনার নেই? আমি এখনো পর্যন্ত যেহেতু হচ্ছে আমাদের আসলে দীর্ঘদিনের একটা পলিটিক্যাল পার্টি, ওখানে প্রতিষ্ঠিত নেতৃত্ব আছে, আমাদের হয়তো একটা পর্যায়ে সময় আসবে, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি এটা
চিন্তা ভাবনা করছি না আর কি। আমি মনে করি যে আমি এই মুহূর্তে যে বিষয়গুলোতে ফোকাস করার চেষ্টা করছি, ধরেন আমি ইফতারের শেষ মুহূর্তে যারা রাস্তায় আটকে যায় তাদের সাথে প্রতিদিন ইফতার করার চেষ্টা করছি। গত পরশুদিন এই গণ আন্দোলনে যারা আহত ছিল তাদের সাথে আমরা পঙ্গু হসপিটালে গিয়ে তাদের সাথে ইফতার করেছি। আগামীকালকে একটা হচ্ছে বৃদ্ধাশ্রমে গিয়ে ইফতার আমাদের করার কথা আছে, নানান জায়গায়। তো আমরা গত ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আর কি যে অন্তত এটুকু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি নিজে সচেতনভাবে কোনো অপরাধের সাথে জড়িত হওয়ার কথা ভাবি না বা হই না, এ ধরনের একটা পর্যবেক্ষণ হয়তো আমার ব্যাপারে অনেকের আছে। তা আমি নিশ্চয়ই চাই না ধরেন হচ্ছে আপনার আমি যা করি না আমি দলীয়ভাবে সেই ট্যাগ আমার উপরে আসুক, এটাও তো আমি চাই না। সে কারণে আমি বলছি যে এখানে বিএনপির কাছে আমার প্রত্যাশা, সবার কাছে আমার প্রত্যাশা। আমি কিন্তু ধরেন এখানে সারোয়ার তুষার ভাই আছেন, আমি ওনার টকশোগুলো নিয়মিত দেখি, উনি খুবই ভালো কথা বলেন। আগামী দিনের একজন খুবই প্রতিভাবান আমাদের তরুণদের মধ্যে আপনার ধরেন নাহিদকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কম কথা বলে এবং যথেষ্ট ম্যাচিউরড মনে হয়। আসিফরা আপনার হচ্ছে আমি কিন্তু মানে এখানে প্রত্যেকেই কিন্তু উদীয়মান প্রতিভাবান। এই প্রতিভাগুলোর যাতে সর্বোচ্চ বিকাশ নিশ্চিত হয়, বিএনপিতে যারা প্রতিভাবান আছে, ছাত্রদলে যারা আছে তাদের এই প্রতিভার যাতে সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত হয়, এই বিষয়গুলো কিন্তু শুধু এনসিপি না, সবার দায়িত্ব। এখন এই বিষয়গুলো যাতে নিশ্চিত হয়, আগামী দিনে সবাই মিলে একটি শুধুমাত্র একটি জায়গায় আমাদের হচ্ছে সবসময় একত্রিত, আমরা তো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ থাকবোই। আরেকটি জায়গা হচ্ছে যে ফ্যাসিবাদের কোনো জায়গা এখানে হবে না, আমরা সবাই এই ব্যাপারে ঐক্যবদ্ধ এবং তরুণরা এই ব্যাপারে একমত। আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যেটি ফ্যাসিবাদ মুক্ত এবং তরুণদের বাংলাদেশ হবে, সবার ঐক্যমত্যের এবং স্বপ্নের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। শেষ একটি বিষয় জাস্ট অ্যাড্রেস করে আমরা শেষ করে দেবো 2 মিনিটে হোপফুলি। আপনি কি কোনো সম্ভাবনা দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ বা উপদেষ্টা মাহফুজ আলমের কোনো রাজনৈতিক দলে যোগদান করার? আসতে পারে, তাদের তো রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। আমাদের দিক থেকে কথাটা পরিষ্কার যে আপনি যদি সরকারে থাকেন তো থাকবেন, এটা তো তাদের সিদ্ধান্ত। এইটা আমি জাস্ট জানার জন্য জিজ্ঞাসা করছি, ধরেন নির্বাচন যে কোনো একটা সময় হলো, নির্বাচনের কতদিন আগে তারা সরকার থেকে পদত্যাগ করলে আসলে তাদের জন্য এটা সমীচীন হবে, বা যে দলে তারা যোগদান করবেন, যে দলেই হোক, এটা এনসিপি হোক, বিএনপি হোক বা অন্য যে কোনো দল হোক, এটা সমীচীন হবে সেই দলের জন্য যে তারা কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে না? যদি এই বছরের ডিসেম্বর ইলেকশন হয়, এটা মোস্ট লাইকলি হওয়া উচিত, সেক্ষেত্রে তাদের জুনের মধ্যে পদত্যাগ করা উচিত আমি মনে করি আর কি। যদি তারা দল করতে চায় এবং নির্বাচন করতে চায় তাহলে তারা, কারণ তফসিল ঘোষণা হবে অক্টোবরে, যদি ডিসেম্বরে ইলেকশন হয় 3 মাস আগে, সেক্ষেত্রে তফসিল ঘোষণা অন্তত 2-3 মাস আগে তাদের মানে বাইরে থাকা উচিত। তাহলে সেটা ওইটা প্রকাশিত হবে যে তারা কোনো অন্যায্য সুবিধা নিচ্ছেন না সরকারের কাছ থেকে। ধন্যবাদ। সেম প্রশ্ন আপনার কাছে। আমি মনে করি যে এখানে আসলে আমরা চাই না যে এই গণ অভ্যুত্থানের যারা সামনের সারিতে ছিলেন, যাদের সাথে আমরা এখানে পার্টিসিপেট করেছি, তারা কোনোভাবে বিতর্কিত হোক, তারা এখানে থেকে কোনো কিংস পার্টি গঠন করছে, কোনো অন্যায্য সুবিধা নিচ্ছে, এই তকমাটা তাদের উপরে যাক, এটা আমরাও চাই না। আমরা মনে করব যে ধরেন নাহিদের ব্যাপারে কিছু বক্তব্য ছিল যে নাহিদের বাসায় বসে হচ্ছে এই দলটা গঠন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখেছি আমরা যে এই দলের সাথে সংশ্লিষ্ট কেউই আপনার পোস্ট করেছে যে সিদ্ধান্তগুলো কিন্তু বাংলা মোটর হয় না, সিদ্ধান্তগুলো হিয়ার রোড থেকে আসে। এখন এই জাতীয় তকমাগুলো, এই জাতীয় অভিযোগগুলো যাতে না আসে, এটা আমি মনে করি যে নাহিদ, আসিফ, মাহফুজরা যথেষ্ট ম্যাচিউরড, তারা নিজেদের উপরে দায় না আসে এমন জায়গা থেকেই, কিছু অভিযোগ অলরেডি আসছে কিন্তু এই অভিযোগগুলো যাতে না আসে এমন পর্যায় থেকেই তারা দায়িত্বটা ছেড়ে দিবে। এবং হচ্ছে ধরেন আপনার বিভিন্ন জায়গাতে কিছু অভিযোগ আছে, যেমন ঢাকা উত্তরের যে প্রশাসক আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আপনার হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা ছাত্র প্রতিনিধি যাদেরকে নিযুক্ত করা হয়েছে, এবং এই অভ্যন্তরের একমাত্র স্টেক হোল্ডার তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না। আপনার অন্যান্যদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় যাতে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রশ্ন না আসে। আমরা কিন্তু সবাই মিলে একটা সুষ্ঠু, অবাধ, মুক্ত নির্বাচন করতে চাই, সেই ব্যাপারে অভিযোগ না আসে এবং ওদেরও আগামী দিনের যে সম্ভাবনা এই ব্যাপারে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, এই বিবেচনা বোধটুকু রেখে তারা এখান থেকে সরে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। আশা করি আমাদের মধ্যে কিছু রাজনৈতিক মতপার্থক্য থাকলে আমরা এক ব্যাপারে সবসময় একমত যে বাংলাদেশে আর কখনো যেন কোনো রকমের ফ্যাসিবাদী বা মাফিয়া জাতীয় সরকার গঠনের কথা কেউ স্বপ্নেও চিন্তা না করতে পারে, এই বাংলাদেশ যেন আমরা সকলে নিশ্চিত করতে পারি। আমরা আশা করি এই বিষয়ে আমরা সকলেই একমত, এবং এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা প্রায় 2 ঘন্টার মতন শ্যুট করলাম। আশা করি পুরোটাই থাকবে এবং মানুষের ভালো লাগবে।
আশা করি এই আলোচনা। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকে। পরবর্তী শো এর জন্য আপনাদের অপেক্ষায় থাকার আহ্বান জানালাম। ধন্যবাদ।